ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটিতে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়। তো এই অধ্যায়ের আমরা একদম লাস্ট পর্যায়ে আছি। এর আগের অংশগুলো আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। আজকে আমরা পড়ব ড্রাই সেল, এবং ড্রাই সেল থেকে মোটামুটি আজকে আমরা আশা করতেছি পুরো অধ্যায়টা শেষ করতে পারবো। তো ড্রাই সেল জিনিসটা কি? এর আগে আমরা গ্যালভানিক কোষ পড়েছি। এই গ্যালভানিক কোষেরই বাস্তব বাস্তব প্রয়োগটা হচ্ছে কি ড্রাই সেল। তাহলে ড্রাই সেল এক ধরনের গ্যালভানিক কোষ। ড্রাই সেলের মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। তাহলে ড্রাই সেলের কাজ কি? ড্রাই সেলের কাজ হচ্ছে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। ঠিক আছে। আমরা সাধারণত টর্চ লাইট জ্বালাতে, রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে, খেলনা চালাতে ড্রাই সেল ব্যবহার করি, যেগুলোকে আমরা পেন্সিল ব্যাটারি বলি সাধারণত। এগুলো সবাই দেখছে, এখন হয়তো তোমরা দেখো নাই, এখন কম পাওয়া যায়। তারপরে এখন এটা শুধুমাত্র তোমার ঘড়ির ব্যাটারি ছোট ছোট তোমার আর ইয়াতে ব্যবহার করা হয় এখনো। বড় দেওয়াল ঘড়িতে ব্যবহার করা হয়। আবার যেগুলো ছোট ঘড়ি তোমাদের হাত ঘড়ি, এগুলোতে এরকম চ্যাপ্টা আকৃতির এক ধরনের ড্রাই সেল ব্যবহার করা, এরকম গোল, এরকম একটা ছোট্ট, তাই না, এরকম। আর বড় পেন্সিল ব্যাটারি এরকম লম্বা আকৃতির হয়। তাহলে এখানে এর মেকানিজমটা আমরা দেখি। ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কৌশল। তোমরা যদি গ্যালভানিক কোষ বুঝে থাকো তাহলে এটা খুব ইজিলি বুঝতে পারবা। এখানে একটু জটিল ক্রিয়া আছে, ওগুলো তো খুব ইজি, ওগুলো হচ্ছে মূলনীতি। গ্যালভানিক কোষে যে আলোচনাগুলো করছি ওগুলো মূলনীতি, এবং এগুলোর বাইরেও আরো অনেক কিছুই থাকে এখানে। ড্রাই সেলে সাধারণত অ্যানোড হিসেবে ধাতব ধাতব জিঙ্কের তৈরি ছোট কৌটা ব্যবহার করা হয়। তাহলে আমরা জানি যে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়তো? ওখানে জিঙ্ক এবং জিঙ্ক সালফেটের দ্রবণ একসাথে ব্যবহার করা হয়তো। তাহলে এইখানে অ্যানোডটাকে কি করা হয়? বাইরের যে কৌটা, আমরা যে ব্যাটারির বাইরের দিকে যে আমরা একটা ধাতুর শক্ত আবরণ দেখি, এই আবরণটি এখানে কি করা হয়? আবরণটিকেই এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এই আবরণটি এখানে অ্যানোড হিসেবে কাজ করে। ওর উপরে যদি একটা অপরিবাহী পদার্থের কি দেওয়া হয়, আবরণ, তোমার আর একটা আবরণ দেওয়া হয়, সেটা প্লাস্টিক হইতে পারে বা অন্য কিছু, তোমরা দেখবা। তো ওর ভিতরে তোমার উপরে যদি প্লাস্টিকের রঙিন যে আবরণ, যে মোড়কটা যেখানে বিভিন্ন ধরনের লেখা থাকে, ওইটাকে তুলে যদি ফেলো, তাহলে ভিতরে একটা তোমার জিঙ্কের কৌটা দেখতে পারবা, অনেকটা ছাই কালারের। ঠিক আছে, অনেকটা ছাই কালারের একটা কৌটা দেখবা। ওই কৌটার ভিতরে এগুলো থাকে। ওই ছাই কালারের কৌটাটাই হচ্ছে মূলত জিঙ্কের কৌটা, এবং ওটাই মূলত এখানে কি হিসেবে কাজ করছে? তোমাদের অ্যানোড হিসেবে কাজ করছে। তার মানে বোঝা যাচ্ছে ভিতরে কি জিঙ্কেরই একটা দ্রবণ আছে, যেটা তোমার যেটাতে কি হবে? তড়িৎ বিশ্লেষণ হবে। তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড ও পাতিত পানি মিশ্রিত করে প্রস্তুতকৃত কাই বা পেস্ট দ্বারা জিঙ্কের তৈরি ছোট কৌটা পূর্ণ করা হয়। তাহলে জিঙ্কের তৈরি ছোট কৌটাটা কি দ্বারা পূর্ণ করা হয়? এই জিনিসগুলো। এখানে ম্যাঙ্গানিজ অক্সাইড থাকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড। ওখানে যেমন আমরা সহজভাবে বোঝানোর জন্য কি জিঙ্কের সাথে জিঙ্ক সালফেট ব্যবহার করছি, কিন্তু এখানে এটা অত ইজি না। এখানেও জিঙ্কের দ্রবণ আছে, যেমন জিঙ্ক ক্লোরাইড আছে। আমরা জানি জিঙ্কের লবণ ব্যবহার করতে হয় জিঙ্ক তরিদ্দারের জন্য। জিঙ্ক ক্লোরাইড আছে, সেই সাথে সাথে এগুলো ব্যবহার করা হয়, এগুলো পেস্ট করে ব্যবহার করা হয়, কৌটাটা পূর্ণ করা হয়। তাহলে কি হলো? তাহলে আমরা ওখানে যে পড়েছি যে এখানে একটা কি থাকবে? তরিদ্দার থাকবে একটা। এখানে আলাদা আলাদা কি থাকবে? পাত্র থাকবে, আলাদা পাত্রে আলাদা আলাদা তরিদ্দার। এবং ওই যেমন এখানে জিঙ্কের কি তরিদ্দার থাকলো, কৌটাটাই কি এখানে এখানে জিঙ্কের তরিদ্দারের প্রয়োজন নাই, এই কৌটাটা নিজেই এখানে তরিদ্দার। আর এর মধ্যে আছে কি? জিঙ্ক ক্লোরাইড। তাহলে মেইন হিসাবে আছে কি? জিঙ্ক ক্লোরাইড। তাহলে এখানে জিঙ্ক আয়নটা নিজেই কি তরিদ্দার হিসেবে কাজ করবে, জিঙ্কের কৌটাটা। তার মানে এখানে কানেকশন হবে কার? আর একটা পাত্রে যদি কোনো একটা থাকে, তাহলে জিঙ্ক কৌটাটার সাথে কি এর তরিদ্দারের পার্থক্য হবে। তবে কথার বিষয় আছে, এখানেও এরকম মেকানিজম, এখানে তরিদ্দার থাকে, এখানে থাকে না। আলাদা কোনো তরিদ্দার এখানে থাকে না। জিঙ্কের যে কৌটাটা আছে, এই কৌটার সাথে এটা কানেক্ট করে দেওয়া হয়। ঠিক আছে, এটা এই আলাদা কোনো তরিদ্দার নেই। এরপর জিঙ্কের কৌটাটির মাঝখানে একটি কার্বন দণ্ড বা গ্রাফাইট প্রবেশ করানো হয়। কার্বন দণ্ডটা এখানে ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে এখানে আলাদা পাত্র না, এই পাত্রের মাঝখানেই এখানে কি করা হয়? একটা কার্বনের দণ্ড ব্যবহার করা হয়। কার্বন দণ্ড সাধারণত কি হয়? কালো হয়। কার্বন দণ্ড সাধারণত কি হয়? কালো হয়। তো আমরা কালোই দেই, কালো। ঠিক আছে, কালো কার্বন দণ্ড এখানে কি করা হয়? ব্যবহার করা
হয়, ঠিক আছে। এই যে কালো কার্বন দণ্ড, এটা বুঝতে পারছো? তো এটা হচ্ছে কি কার্বনের দণ্ড। তাহলে এইখানে কানেকশন কার এই দুইটার কানেকশন করে দেওয়া হয়, ঠিক আছে। এই দুইটা যখন কানেকশন করে দেওয়া হবে তখন মূলত বিক্রিয়া হবে। তাহলে এইটা হচ্ছে এখানে তোমার ক্যাথোড, কার্বনটা হচ্ছে এখানে ক্যাথোড আর জিঙ্ক ক্লোরাইডটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে কি মেইন মেকানিজম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা জিঙ্কের পাত্র, ঠিক আছে। জিঙ্কের পাত্রে এখানে কি করা হয়, একটা এই যে কার্বন, এটা কালো কার্বন দণ্ড, ঠিক আছে। কার্বন দণ্ড এখানে প্রবেশ করানো হয়, ওকে। এই কার্বন দণ্ডটা এখানে প্রবেশ করানো হয়। আর এখানে থাকে কি জিঙ্ক ক্লোরাইড, এই পেস্টটা থাকে, সহজ কথায় পুরো পেস্টটা এর মধ্যে থাকে, ঠিক আছে। এর পুরো পেস্টটা এর মধ্যে থাকে, আচ্ছা, ঠিক আছে। এই বাইরে এটা হচ্ছে কি তোমার জিঙ্কের কৌটা। এই জিঙ্কের কৌটাটাই এখানে কি হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কাজ করে। জিঙ্কের কৌটাটাই হচ্ছে কি অ্যানোড, আর এইটাই হচ্ছে এখানে কার্বনটাই হচ্ছে কি ক্যাথোড। ওখানে আঁকা আছে, তারপরও আমি আঁকতেছি, তার কারণটা হচ্ছে যে আঁকলে তোমাদের মাথায় থাকে, এটা গেঁথে থাকে, ঠিক আছে। আঁকলে এটা গাঁথা থাকে, ওকে। এরপর হচ্ছে, এরপর জিঙ্কের কৌটাটির মাঝখানে একটি কার্বন দণ্ড প্রবেশ করানো হয়, এই যেটা দেখলাম আমরা। এই কার্বন দণ্ডটা এখানে ক্যাথোড হিসেবে কি করে কাজ করে। তাহলে এখানে একটাই কৌটা ব্যবহার করা হলো। যখন কোনো বাল্ব বা অন্য কোনো ইলেকট্রিক যন্ত্রের দুটি প্রান্ত, ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত এর সাথে যুক্ত করে, দুটি তার যুক্ত করে একটি জিঙ্ক কৌটার সাথে এবং অন্যটি কার্বন দণ্ডের সাথে যুক্ত করা হয়, তখন বিক্রিয়াটা নিম্নরূপ ঘটে। তাহলে এখানে কি করা হয়, যখন একটা যন্ত্রকে কি করা হয় এইভাবে যুক্ত করা হয়, সাধারণত এইভাবে যুক্ত করা হয়। আমরা সাধারণত যুক্তটা কিভাবে করি, সাধারণত এইখানে দেখবা যে তোমরা তোমরা যে ব্যাটারিগুলো দেখবে, ব্যাটারির উপরে কি থাকে, এইরকম একটা কি থাকে খোলস থাকে, এইরকম একটা এইরকম দেখবে একটা টি আকৃতির এইরকম ছোট্ট একটা কি সাদা অংশ থাকে, ঠিক আছে। ওইটা মূলত কার্বন দণ্ডের সাথে লাগানো থাকে, ওইটা মূলত কি থাকে কার্বন দণ্ডের সাথে লাগানো থাকে, ঠিক আছে। তাহলে এইটা ক্যাথোড হিসেবে কাজ করে পুরোটাই। আর আর বাকি যে দস্তার যে পাত্রটা আছে, দস্তার পুরো পাত্রটা কি করা থাকে, তোমার অপরিবাহী যে আবরণ আছে সেটা দ্বারা সিল করা থাকে, কাগজের পর্দা দ্বারা সিল করা থাকে, ঠিক আছে। জিঙ্ক মানে দস্তা, এই ভিতরেটা হচ্ছে আমি বলছি ছাই কালার একটা জিঙ্কের পাত্র থাকে এবং বাইরে একটা জ্যাকেট থাকে, ঠিক আছে। কাগজের পর্দা, বাইরের জ্যাকেট, এটা অপরিবাহী। শুধুমাত্র নিচে এই জায়গায় জিঙ্কটা কি থাকে অনাবৃত থাকে, এই জায়গায় জিঙ্কটা অনাবৃত থাকে, বুঝতে পারছো। এখানে চকচক করবে দেখবা, উপরে একটা চকচকা অংশ আছে, নিচে আর একটা চকচকা অংশ আছে। তো এইটা জিঙ্ক পাত্রের সাথে লাগানো থাকে, আর উপরের যে ছোট্ট যে ক্যাপটা আছে সেটা আয়রন দণ্ডের সাথে লাগানো থাকে। আমরা সাধারণত কি করি, একটা ব্যাটারি দেখবা এই দিকে কিছু একটা থাকে আর এই পুরো জিনিসটাকে এই দিকে লাগানো থাকে, ঠিক আছে, এইরকম। তো যখন দুই প্রান্তে এইভাবে আমরা কি করি যুক্ত করি, তোমরা দেখবা যখন আমরা কোনো কিছু কানেক্ট করি এখানে কি থাকে, একদিকে এই দিকে সাধারণত স্প্রিং এর মতো থাকে, এই দিকে সাধারণত কি থাকে স্প্রিং এর মতো একটা অংশ আমরা লাগিয়ে দেই, আর এই দিকে একটা চ্যাপ্টা অংশ থাকে, চ্যাপ্টা অংশের দিকে এইভাবে লাগিয়ে দেই। যখন লাগিয়ে দেই তখন কি হয়, এই দুইটাতে কি হয় আর এইখানে ভিতরে থাকে মোবাইল বা লাইটের কি থাকে চিপস থাকে। তো তখন কি হয়, এইখান থেকে ইলেকট্রন এখানে জিঙ্ক আয়নে পরিণত হয়, যাই পরে দেখতেছি এইখান থেকে ইলেকট্রন এই দিক দিয়ে কি হতে আসে এখানে আসে। ফলে এর মাঝখানে যা থাকে, লাইট থাকে, ফ্যান থাকে, যা থাকে না কেন এটা জ্বলতে থাকে, ঠিক আছে। এটা যদি সামনে থাকে লাইটগুলো, তো লাইটটা এইভাবে যুক্ত থাকে মূলত, ঠিক আছে। এইরকম করে ওখানে ভিতরে এইরকম করে কানেকশন করার ব্যবস্থা করা আছে, বুঝতে পারছো, ওকে। ড্রাই সেলের অ্যানোডের জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়, অর্থাৎ অ্যানোডে এই বিক্রিয়াটি ঘটে। অ্যানোডে কোন বিক্রিয়াটা ঘটে, অ্যানোডে এই বিক্রিয়াটা ঘটে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কি অ্যানোডে উৎপন্ন দুটি ইলেকট্রন তারের মধ্য দিয়ে কার্বন দণ্ডে চলে আসে এবং কার্বন দণ্ডে দুইটি ইলেকট্রন অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে ম্যাঙ্গানিজ অক্সাইড গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস এবং ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এই জায়গাতে কি হচ্ছে তোমার ক্যাথোড হিসেবে আমরা যেটা পড়েছিলাম
যে ক্যাথোডে কি হবে, তোমার ক্যাথোডে একই ধাতুর দ্রবণ এবং একই ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হবে, কিন্তু এটা করা হয় না, এখানে কার্বনের কি করা হয়, তড়িৎদ্বার ব্যবহার করা হয়। আর দ্রবণ হিসেবে এখানে কাজ করে কে, ওই যে পেস্টটার মধ্যে যে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড আছে আর তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, সেটি কি করে, ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে। ওই দুইটা ইলেকট্রনের একটা কে গ্রহণ করে, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে একটা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড গ্রহণ করে। তাহলে তাহলে ম্যাঙ্গানিজ কি হয়, এখানে ট্রাই অক্সাইডে পরিণত হয়। ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড থেকে ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড। ওই একটা ইলেকট্রন কোথায় যায়, এই তোমার অক্সিজেন ওই আরো একটা ইলেকট্রন গ্রহণ করে, আরো একটা ওখানে যে অক্সিজেন থাকে, আর এইখানে কি থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড কি হয়, ওই ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। এটা ভেঙে যায় আর কি, ভেঙে গিয়ে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয় এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ওইটা গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এবং ম্যাঙ্গানিজ ডাই। তাহলে বিক্রিয়াটা যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে কি আছে, এই অ্যামোনিয়ামের মধ্যে অ্যামোনিয়াম আয়ন আছে এবং ক্লোরাইড আয়ন আছে। তো এটার মধ্যে এই যে অ্যামোনিয়াম আয়নটা আছে, সেই দেখো এ কি করে, ক্লোরাইড আয়ন সেই ইলেকট্রনটা গ্রহণ করে। ঠিক আছে, ক্লোরাইড আয়ন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। সরি ভুল বললাম। তাহলে ওই ইলেকট্রনটা এখানে অ্যামোনিয়া গ্রহণ করে। ঠিক আছে, অ্যামোনিয়া গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাসে কি হয়, উৎপন্ন হয়। আর ক্লোরিনও কি করে, সেই সাথে ক্লোরিন তখন ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য হয়, তখন সে ক্লোরিন গ্যাসে পরিণত, ইলেকট্রন ত্যাগ করতে বাধ্য হয়, তখন সে ক্লোরিন গ্যাস হয়ে উড়ে যায়। যাই হোক, তাহলে মেইন কাজ হচ্ছে এখানে অ্যামোনিয়া কি করে, ওই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, আর এইখানে কি হয়, ম্যাঙ্গানিজ MnO2, তাহলে এখানে কি করে, ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে MnO, তাহলে এই যে তোমার এখানে তো একটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন কি আছে, মাইনাস হিসাবে আছে। তাহলে কি হয়, আরো একটা অক্সিজেন, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, এগুলোর মধ্যে ছিদ্র থাকে, সেই অক্সিজেন ওই ইলেকট্রন দিয়ে আবার কি হয়, বিজারিত হয়। ইলেকট্রন কি করে, আরো একটা ইলেকট্রন 2 মাইনাসে পরিণত হয়ে ম্যাঙ্গানিজের সাথে যুক্ত হয়, সেটা ম্যাঙ্গানিজ 3+ আয়নে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এখানে টোটাল বিক্রিয়াটা হচ্ছে এরকম, যে অ্যামোনিয়াম আয়ন যেটা আছে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, সেটা কি করে, অ্যামোনিয়াম ওই দুইটা ইলেকট্রন তারা গ্রহণ করে এখানে কি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। এখানে কি হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আর অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার জন্য এখানে কি ইলেকট্রন প্রয়োজন, একটা ইলেকট্রন, তাহলে একটা পজিটিভ চার্জ, একটা ইলেকট্রনের ঘাটতি আছে, সেখান থেকে সে একটা ইলেকট্রন নেয়। আর এইখানে কি হয়, ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড অর্থাৎ আর একটা অক্সিজেন জারিত হয় ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইডে পরিণত হয়, এবং সেই সাথে সাথে পানীয় উৎপন্ন হয়। যেমন অ্যামোনিয়ার মধ্যে এখানে কি আছে, 4টে অক্সিজেন আছে, 4টে হাইড্রোজেন আছে, সরি কয়টা হাইড্রোজেন আছে এখানে, এই 4টে হাইড্রোজেন আছে, কিন্তু এখানে তো 3টে হাইড্রোজেন। ওই অতিরিক্ত হাইড্রোজেন এবং এই ম্যাঙ্গানিজটা যখন জারিত হয়, তখন শুধু একটা অক্সিজেন জারিত হয়, ম্যাঙ্গানিজের সাথে যুক্ত হয় না, সেই সাথে সাথে কি হয়, আরো অক্সিজেন এই ইলেকট্রন দ্বারা জারিত হয়ে পানি তৈরি করে। ওই হাইড্রোজেন, মানে বাতাসে তো অক্সিজেনের কোনো অভাব নাই, অক্সিজেন কি সবসময় অনেক বেশি, বাতাসে কত 21% কি অক্সিজেন, 21% অক্সিজেন এবং 78% কি নাইট্রোজেন। তাহলে প্রচুর অক্সিজেন বাতাসে আছে। এই যথেষ্ট পরিমাণ অক্সিজেন এসে কি করে, এখানে বিক্রিয়া করে, ওই যে ছেড়ে দেওয়া যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। ঠিক আছে, এই বিক্রিয়াটা এখানে ঘটে। ওকে, এরপর দেখো, তাহলে আর ওইদিকে কি করে, অ্যানোডে কি হয়, এটা ক্যাথোডের বিক্রিয়া। তাহলে এখানে কার্বন এখানে কোনো ধরনের কি করে না, ইলেকট্রন গ্রহণ করে না। কার্বনটা জাস্ট এখানে বাহক হিসেবে কাজ করে। কার্বনটা এখানে কি হিসেবে কাজ করে, বাহক হিসেবে। কার্বন দণ্ডটা জাস্ট এখানে কি করে, বাহক হিসেবে কাজ করে, এবং এটা নিষ্ক্রিয় একটা ধাতু, এটা ওইভাবে কি করে না। কার্বন বলতে গ্রাফাইট দণ্ড আর কি, এটা কোক কয়লা না, কোক কয়লা হলে তো ইলেকট্রন কি করবে না, প্রবাহ করবে না। এখানে গ্রাফাইট ব্যবহার করা হয়। কার্বনের জানি আমরা তিনটা ইয়ে আছে, রূপ আছে, এটা গ্রাফাইট, ডায়মন্ড এবং একটা কার্বন বা কোক কয়লা যেটা আর কি, তো কালো যেটা। তো গ্রাফাইটটাকে ব্যবহার করা হয়। তাহলে গ্রাফাইট এখানে নিষ্ক্রিয় পদার্থ, ও ওইভাবে বিক্রিয়া করে না, শুধু ইলেকট্রনের বাহক হিসেবেই কাজ করে। তাহলে ইলেকট্রন ত্যাগ করে কি এখানে জিঙ্ক, আর গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের অক্সিজেনটা।
মানে বাতাসের অক্সিজেন গ্রহণ করে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড তৈরি হয়, ঠিক আছে। তাহলে সামগ্রিক বিক্রিয়া হচ্ছে এটা, যে জিঙ্ক আয়ন, জিঙ্ক ধাতু, অ্যামোনিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক ধাতুতে পরিণত হয়, আর অ্যামোনিয়াম আয়ন থেকে এরা কি করে, এরা ইলেকট্রন গ্রহণ করে। আর এই শুধু ইলেকট্রন কি করে, একা কি করে, জিঙ্ক একা ইলেকট্রন ত্যাগ করে, আর এরা সবাই মিলে সেই ইলেকট্রন কি করে, গ্রহণ করে, ঠিক আছে। তো ড্রাই সেলের অ্যানোড এবং ক্যাথোড প্রান্তকে যদি বাল্ব বা কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুই প্রান্তে যুক্ত করা হয়, তখন ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে এটা কানেকশন যদি না করি, ব্যাটারির দুই প্রান্ত যদি কানেকশন না করি, তাহলে তো এই জিঙ্ক যে ইলেকট্রন দুইটা ছেড়ে দিবে, সেইটা তো ওই দিক দিয়ে ঘুরে কার্বনের মধ্যে দিয়ে আবার পেস্টে আসতে পারবে না, তাই না? পারবে না। যেহেতু পারবে না, তার মানে কি, যতক্ষণ পর্যন্ত কি করা হবে না, দুইটাতে কোনো উৎসের সাথে কানেক্ট, কোনো যন্ত্রের সাথে কানেক্ট করা হবে না, ততক্ষণ পর্যন্ত ব্যাটারি কি হবে না, কাজ করবে না। এই জন্য ব্যাটারিতে শক্তি এখানে জমা থাকে। যখন যুক্ত করা হয় তখনই কি এই জমা করা শক্তিটা বিক্রিয়া করা শুরু করে এবং রাসায়নিক শক্তি হিসেবে পাওয়া যায় এবং যন্ত্রটি চলে। তাহলে যেখানে বিদ্যুৎ প্রয়োজন সেখানে ড্রাই সেল সংযুক্ত করলেই উক্ত বিক্রিয়াসমূহ সংঘটিত হবে এবং আমরা বিদ্যুৎ শক্তি পাবো। তাহলে যেখানে প্রয়োজন সেখানে এটাকে সংযোগ করা লাগবে, তারপর সে বিক্রিয়া শুরু হবে, তার আগে বিক্রিয়া শুরু হবে না। তখন বিক্রিয়া শুরু হওয়ার জন্য তো জিঙ্কের ইলেকট্রনটা গ্রহণ করার জন্য তো একটা পাইপলাইন থাকতে হবে, তাই না? পাইপলাইন যদি না থাকে তাহলে হবে না। তাহলে তোমরা ভাবতে পারো, তো এখানে তো জিঙ্কের দস্তার, জিঙ্কের যে জিঙ্কের যে কি আছে, বক্স আছে, এই বক্সের মধ্যেই তো কি করা হয়, পেস্টগুলো দেওয়া হয়। তাহলে সেখানে সরাসরি কেন বিক্রিয়া করে না? তাহলে এখানে আসলে না, দস্তার পাত্রের দেখো এই মাঝখানেটা আছে দস্তার পাত্র, এই মাঝখানেটা আছে কি দস্তার পাত্র, মানে এখানে তিনটা লেয়ার থাকে। এখানে কয়টা লেয়ার থাকে? তিনটা লেয়ার থাকে। আমি যদি তিনটা লেয়ারকে এইভাবে আঁকি, ঠিক আছে, একটা লেয়ার, দুইটা লেয়ার, এইরকম তিনটা লেয়ার। তাহলে এরকম তিনটা লেয়ার থাকে। তো এই তিন লেয়ারকে যদি আমি পূর্ণ করি, তাহলে প্রথম এই ভিতরে থাকে তোমার পেস্ট, এর ভিতরে থাকে কি পেস্ট, আর এই দিক দিয়েই মূলত কার্বন দণ্ডটা থাকে পেস্টের মধ্যে, এটা হচ্ছে কার্বন দণ্ড, ঠিক আছে। আর এই যে লেয়ারটা, এই লেয়ারটা এখানে একটা পাতলা একটা কাগজের আগে কি থাকে, কাগজ থাকে, অপরিবাহী কাগজ থাকে এখানে, ঠিক আছে। তাহলে এ কি করে, জিঙ্কের যে তোমার আর এইটা হচ্ছে তোমার জিঙ্কের পাত্র, এই মাঝখানের যে লেয়ারটা এটা হচ্ছে জিঙ্কের পাত্র, এটা হচ্ছে জিঙ্কের পাত্র, ঠিক আছে, এইটা হচ্ছে জিঙ্কের পাত্র। ওকে, জিঙ্কের পাত্র এবং পেস্টকে কে আলাদা করে, এই যে মাঝখানের যে কাগজের যে ইয়াটা আছে, লেয়ারটা আছে সেইটি। আর তার সবার বাইরে কি থাকে, এখানে একটা আবার একটা অপরিবাহী পদার্থের লেয়ার থাকে, যেটাকে আমরা বাইরে কি হিসেবে দেখি, তার মোড়ক হিসেবে দেখি। এখানে বিভিন্ন ধরনের কি থাকে, লেখা থাকে, নাম লেখা থাকে, বিভিন্ন ধরনের এটা, ঠিক আছে। আর এর মধ্যে ছিদ্র করে এখানে কি দস্তার পাত, এখানে একটা ক্যাপ পরানো থাকে তোমার গ্রাফাইট দণ্ডের উপর। আর এইখানে যে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারে এইখানে এই জায়গাতে বাইরের লেয়ার থাকে না, এই জায়গায় গ্যাপ থাকে। এইখানে একটা টিনের চাকতি থাকে, এই চাকতিটা এখানে তোমার জিঙ্কের যে পাত্র আছে সেই পাত্রের সাথে উন্মুক্ত থাকে, ঠিক আছে। তো মোট কথা এখানে তিনটা লেয়ার থাকে, এই দেখো তিনটা লেয়ার এখানে আছে। এটা হচ্ছে কাগজের লেয়ার যেটা পেস্ট, এবং এই মাঝখানের যে জিঙ্কের লেয়ার, জিঙ্কের পাত্রের লেয়ার, এটাকে আলাদা করে। আর বাইরে থাকে বাইরের একটা জ্যাকেট, যেটা শুধুমাত্র এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা থেকে জিঙ্কের পাত্রের সাথে কানেক্টেড থাকে না। আর এইখানে তো মাঝখানে একটা কি আছে, কাগজের লেয়ার আছে, ঠিক আছে, এইটা কাগজের লেয়ার। ওকে, তো এই জন্য কানেক্ট না করা পর্যন্ত তোমার পেস্টের সাথে জিঙ্কের যে পাত্র আছে তার কোনো ধরনের কানেকশন থাকে না, মানে সরাসরি জিঙ্কের পাত্রের মধ্যেই কি করা হয় না, সরাসরি জিঙ্কের পাত্রের মধ্যেই পেস্টগুলো ঢালা হয় না, তার ভিতরে একটা কাগজের এইভাবে লেয়ার দেওয়া হয় আগে, তারপর এখানে পেস্টগুলো ঢালা হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপর আছে রাসায়নিক, তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ। এগুলো কোথায় আমরা ব্যবহার করি? তড়িৎ রাসায়নিক কোষের প্রাচীনকাল থেকেই তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যবহার করে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়। এটা আগে থেকেই আছে, মানুষের ভিতরের মেকানিজম না বুঝলেও কাজটা করতে পারতো অনেক সময়। এখন তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যবহার আরো ব্যাপক। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন
মূল্যবান রাসায়নিক পদার্থের উৎপাদন, বিদ্যুৎ শক্তির উৎপাদন, পদার্থের বিশুদ্ধকরণ ইত্যাদি করা হয়। হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হাইড্রোজেন ফুয়েল সেল দিয়ে কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। এতে অ্যানোডে হাইড্রোজেন অণু জারিত হয়, অ্যানোডে জারণ হয় এবং ক্যাথোডে অক্সিজেন অণু বিজারিত হয়ে পানি উৎপাদন করে। তাহলে এখানে পানি উৎপাদন হয় হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস। ফলে কোষে ইলেকট্রন অ্যানোড হতে ক্যাথোডে প্রবাহিত হয়। এই বিদ্যুতের সাহায্যে গাড়ি পর্যন্ত চলতে পারে। তাহলে এটা হাইড্রোজেন এবং অক্সিজেনের যে জ্বালানি, এই জ্বালানি দিয়ে গাড়ি চালানো যেতে পারে। এটা তোমার খুবই অত্যন্ত পরিবেশ বান্ধব। এখানে কোনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না বা অন্য কোনো কিছু উৎপন্ন হয় না, পানি উৎপন্ন হয়। সারা পৃথিবীতে কত মোবাইল ফোন, কত কম্পিউটার, কত ক্যালকুলেটর ব্যবহৃত হচ্ছে চিন্তা করতে পারছো? সব ক্ষেত্রে ব্যাটারি ব্যবহার করা হয়। ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় করার জন্য তড়িৎ বিশ্লেষণ কৌশল নির্ভর সেন্সর ব্যবহার করা হয়। তাহলে এখানে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করার জন্য তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যবহার করা হয়। চিত্র 8.11 চিত্রে তড়িৎ বিশ্লেষণের কৌশল ব্যবহার করে মানবদেহের রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় দেখানো হলো। তাহলে এখানে অনেক কিছুই দেখায় ফেলছে সে, জাস্ট যন্ত্রটা ছবি দিছে, এর ভিতরে মেকানিজম তো কিছুই দেওয়া হয় নাই, এখানে গ্লুকোজের পরিমাণ দেখাচ্ছে। এইখানে তোমার এক ফোঁটা রক্ত দিতে হয়, ও তড়িৎ বিশ্লেষণ করে সেখানে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করে সে এখানে দেখায়। ঠিক আছে, পাঠটা দেখায়। তাহলে ভিতরে এখানে তড়িৎ বিশ্লেষণই হয়। বাম হাতের আঙ্গুলে লাগানো ছোট অংশটিতে পাতলা ও চিকন অ্যানোড ও ক্যাথোড লাগানো আছে। তাহলে ওখানে কি লাগানো আছে? অ্যানোড এবং ক্যাথোড লাগানো আছে, মাথায় চিকন করে। অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে একটা ছোট্ট ফাঁকা নালী থাকে। যদি অ্যানোড ও ক্যাথোডের মাঝখানে ফাঁকা নালীতে রক্ত দেওয়া হয় তাহলে সেটি একটি পূর্ণ তড়িৎ কোষে রূপান্তরিত হয়। তার মানে বিষয়টা হচ্ছে এইরকম, এখানে দুইটি যন্ত্রের মাঝখানে দুইটি কি আছে? নল আছে। এটা পরবর্তী যন্ত্রের ভিতরে কি আছে? যুক্ত আছে। তাহলে এই জায়গায় কি হয়? রক্ত দেওয়া হয়। রক্তটা এখানে তারের মতো কাজ করে। রক্তটা এখানে কি করে? তারের মতো কাজ করে। আমরা যেমন দুইটা অ্যানোড এবং ক্যাথোডকে কি করতেছি? যুক্ত করতেছি না তার দিয়ে। ঠিক সেই রকম এখানে তার না হয় বরং রক্তটাই কি করে? এখানে কানেকশন হিসেবে কাজ করে। তাহলে এখানে বিক্রিয়া ঘটে, বিক্রিয়া ঘটে রক্তের মধ্যে দিয়ে কি হয়? আমরা জানি রক্তের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আসলে ফাঁকা নালীতে রক্ত দিলে কোষে সংযুক্ত উৎস হতে বিদ্যুৎ প্রবাহের ফলে রক্তে অবস্থিত গ্লুকোজ অণু অ্যানোডে কি হয়? জারিত হয়। ওখানে সেই অক্সিজেন কি করে? অক্সিজেন আয়ন ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাসে পরিণত হয়। আমরা জানি গ্লুকোজের মধ্যে অক্সিজেন আছে। অন্যদিকে হিসাব নিকাশ করার যন্ত্রের সাহায্যে গ্লুকোজের জারণের ফলে উদ্ভূত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করা হয়। তাহলে কতগুলো ইলেকট্রন ওখান থেকে হচ্ছে সেটা নির্ণয় করে যান্ত্রিক পর্দায় অবস্থিত গ্লুকোজের পরিমাণ মনিটরে ডিজিটের সাথে প্রকাশ করা হয়। তাহলে রক্তে যত বেশি গ্লুকোজ থাকবে তত বেশি অক্সিজেন জারিত হবে। অক্সাইড আয়ন, অক্সিজেন তো জারিত হবে না, গ্লুকোজের যে অক্সাইড আয়নটা আছে সেটা জারিত হবে, মানে আলটিমেটলি গ্লুকোজ জারিত হবে। তো এই জারিত হওয়ার ফলে আমরা জানি জারিত যখন হয় তখন সেখান থেকে কি হয়? ইলেকট্রনের আদান প্রদান হয়। তো কি পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে সেইটাই মূলত কি করে? ওই যন্ত্রটা পরিমাপ করে। যত বেশি গ্লুকোজ থাকবে তত বেশি জারণ ঘটবে, তত বেশি ইলেকট্রনের প্রবাহ হবে। ফলে এটার অনুপাত থেকে নর্মাল রক্তে কি পরিমাণ গ্লুকোজ থাকে, সেখান থেকে কি পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হইতে পারে সেটা পরিমাপ করা আগে থেকেই থাকে। আর একটা যদি অ্যাবনর্মাল অন্য রক্ত দেওয়া হয় তখন ওই নর্মাল রক্তের সাথে এটা তুলনা করে বলা হয় গ্লুকোজ বেশি আছে নাকি কম আছে। তো মজার ব্যাপার হলো এই প্রযুক্তি ব্যবহার করে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে 1 মিনিট বা তার চেয়ে কম সময় লাগে। তাহলে এখানে যেটা করা হয় সাধারণত এই যে 1 মিনিট যেটা বললো, 1 মিনিটে কি পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হয়েছে আর একটা নর্মাল রক্তে কি পরিমাণ। মনে করো যে নর্মাল রক্তে প্রতি মিনিটে 1 কোটি, উদাহরণ হিসাবে 1 কোটি ইলেকট্রনের কি হতে পারে? আদান প্রদান হতে পারে। ঠিক আছে, 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি। আর পরে দেখা গেল যে একটা এমনিতে আর একটা রক্তে এখানে মনে করো যে 1 কোটির কম হইলো, লেস দেন 1 কোটি হইলো। ঠিক আছে, তাহলে গ্রেটার দেন 1 কোটি হইতে পারে, লেস দেন 1 কোটি হইতে পারে। ঠিক আছে, তো যদি এরকম হয় তাহলে যেটা গ্রেটার দেন 1 কোটি তাহলে বুঝবে এখানে কি গ্লুকোজ বেশি আছে, আর লেস দেন 1 কোটি হলে এখানে গ্লুকোজ কম আছে।
আবার ডায়াবেটিস হওয়ার জন্য গ্লুকোজের একটা নির্দিষ্ট মাত্রা আছে, যে নর্মালের চেয়ে এত বেশি হলে সেটা ডায়াবেটিস, তখন তাকে বলে দেওয়া হয় যে এখানে ডায়াবেটিস আছে। তার মানে যন্ত্র আসলে ডায়াবেটিস মাপে না, যন্ত্র মাপে কি, জারণ বিজারণের পরে ইলেকট্রনের যে আদান প্রদান হচ্ছে সেটি মাপে, ওটি মেপে সে বলে দেয় এখানে কি পরিমাণ গ্লুকোজ আছে। আর এই গ্লুকোজের পরিমাণ দেখে ডাক্তাররা বলে যে এখানে কি ডায়াবেটিস হয়েছে কি হয়নি। তো ঠিক আছে, এটা বিশাল বড় ডাক্তারি বিদ্যার প্রয়োজন নাই, তুমি যে কেউ যদি এই পরিমাপটা জেনে থাকে যে এত, সে কেউ এটা বলে দিতে পারবে যে তার ডায়াবেটিস আছে কি নাই, বা সে কি পরিমাণ ঝুঁকির মধ্যে আছে। ঠিক আছে, স্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যাটারির বিরূপ প্রভাব। আমরা বিভিন্ন কাজে ব্যাটারি ব্যবহার করি। ড্রাই সেল টর্চ লাইট জ্বালানোর কাজে লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন যেটা, এই যে ব্যাটারি, এখানে লেড স্টোরেজ ব্যবহার করা হয়। লেড স্টোরেজ ব্যাটারি বাস, ট্রাক ইত্যাদি ইত্যাদি স্টার্ট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় লেড স্টোরেজ। আর এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন। এসব ব্যাটারিতে বিভিন্ন ধাতু এবং ধাতব আয়ন ব্যবহার করা হয়, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ড্রাই সেলে দস্তা থাকে এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড থাকে আর লেড স্টোরেজ ব্যাটারিতে থাকে সীসা এবং সীসার অক্সাইড। তাহলে এখানে মাথায় রাখতে হবে এটা এমসিকিউতে, যেটা ড্রাই সেল আমরা যেটা ঘড়িতে ব্যবহার করি সেটাতে থাকে জিঙ্ক জিঙ্ক থাকে, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড থাকে আর অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে। আর লেড স্টোরেজ ব্যাটারিতে জিঙ্ক ব্যবহার না করে লেড ব্যবহার করা হয়। ওখানে যেমন জিঙ্ক এবং জিঙ্কের অক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, কিন্তু লেড স্টোরেজে অ্যানোড হিসেবে লেড এবং কি সীসা ব্যবহার করা হয়। লেড এবং কি করা হয়, লেডের অক্সাইড, লেড এবং লেডের অক্সাইড। আমরা জানি লেড একটা বিষাক্ত পদার্থ, লেড একটা বিষাক্ত, রাসায়নিক ধর্মের বিবেচনায় এগুলো বিষাক্ত এবং ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। তাহলে জিঙ্কও খুব বেশি উপকারী না, ক্ষতিকর। লেড আরও বেশি ক্ষতিকর। এগুলো ব্যবহারের ফলে আমরা যেখানে সেখানে ফেলে দেই, এর ফলে এ সকল বিষাক্ত পদার্থ মাটি এবং পানির সাথে মিশে মাটি এবং পানিকে দূষিত করে, এবং এগুলোর মাধ্যমে যখন আমাদের এই লেড এবং জিঙ্কগুলো শরীরের ভিতরে প্রবেশ করে, সেগুলো আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে। ওকে, এরপর হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া ও বিদ্যুৎ শক্তি উৎপাদন। এটা ভিন্ন একটা তাপ, আলাদা একটা অংশ। নিউক্লিয়ার বিক্রিয়াটা কি জিনিস? যে বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। তো নামের সাথে বোঝাচ্ছে, এতদিন যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম, এই সমস্ত বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রনের মৌলের বাইরের কক্ষপথের ইলেকট্রনের আদান প্রদান হয়। কার আদান প্রদান হয়? ইলেকট্রনের পরিবর্তন হয়। ইলেকট্রন কখনো আসে কখনো বাইরে যায়, কিন্তু ভিতরের যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা আছে সেটিতে কোনো ধরনের প্রভাব পড়ে না। ঠিক আছে, এটা আমরা দেখলাম। এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনের আদান প্রদান হয়, আর নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াসের ভিতরের গঠন পরিবর্তন হয়, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পরিবর্তন ঘটে। এগুলো হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর বা আয়নের সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসেরই পরিবর্তন ঘটে, এখানে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, এখানে ইলেকট্রন পরিবর্তন হয় না। এই বিক্রিয়ার ফলে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াস সৃষ্টি হয়। তাহলে এখানে নিউক্লিয়াস, যখন আমরা জানি যে একটা মৌলের পরিচয় তার নিউক্লিয়াস, একটা মৌলের পরিচয় তার কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসটাই একটা মৌলের পরিচয় বহন করে। তার কারণ আমরা জানি যে নিউক্লিয়াসে যে পরিমাণ প্রোটন থাকে, নিউক্লিয়াসে যদি 12টা প্রোটন থাকে তাহলেই তাকে আমরা কি বলি, ম্যাগনেসিয়াম বলি। বাইরে যদি 12টা ইলেকট্রন থাকে তাহলে সেই ম্যাগনেসিয়ামের ধাতু, বাইরে যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে সেই ম্যাগনেসিয়ামের আয়ন। কিন্তু দিন শেষে ম্যাগনেসিয়ামে থাকতেছে কেন? ভিতরে 12টাই প্রোটন থাকবে। এবং নিউট্রনেরও যদি পরিবর্তন হয় তাও কিন্তু তারপরে সে কিন্তু ম্যাগনেসিয়ামই থাকবে। তার মানে একটা মৌলের বেসিক পরিচয় হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসে যদি পরিবর্তন হয়, অর্থাৎ নিউক্লিয়াসের এই প্রোটন সংখ্যার পরিবর্তনটাকে বলা আছে নিউক্লিয়াসের পরিবর্তন, তাহলে তো তার পরিচয়ে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা প্রোটন বের হয়ে কোনোভাবে যদি 11টা হয়, যদিও এরকম হয় কিনা অন্যভাবে হয়, তো তখন কিন্তু এটাকে আর আমরা কি বলবো না, ইলেকট্রন এখানে 12টা থাকলেও তখন আর আমরা তাকে কি বলবো না, ম্যাগনেসিয়াম বলবো না, বা 10টা থাকলেও তখন আমরা তাকে কি বলবো না, ম্যাগনেসিয়াম বলবো না, তখন আমরা তাকে কিন্তু সোডিয়ামের আয়ন বলবো। দেখো 11টা ভিতরে কি আছে, 11টা
প্রোটন আছে, বাইরে 10টা ইলেকট্রন, আর ভিতরে 12টা প্রোটন তার সাথে ইলেকট্রন আছে, আর বাইরে 10টা ইলেকট্রন আছে। এটাকে আমরা বলতেছি ম্যাগনেসিয়ামের আয়ন। আর এটাকে বলতেছি আমরা কি, সোডিয়ামের আয়ন, তাই না? সোডিয়াম 11 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া হয়, ম্যাগনেসিয়াম 12 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া হয়। তাহলে ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম, কিন্তু এটা সোডিয়ামের, এটা ম্যাগনেসিয়ামের। কেন? কার উপর নির্ভর করতেছে? নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যার উপর নির্ভর করতেছে। তো যখন নিউক্লিয়াস ভেঙে যায় তখন তাহলে কি নতুন পদার্থ তৈরি হয়। যে বিক্রিয়ার ফলে ছোট ছোট মৌলের নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় মৌলের নিউক্লিয়াস, অথবা বড় মৌলের নিউক্লিয়াস ভেঙে একাধিক ছোট ছোট মৌলের নিউক্লিয়াস তৈরি হয়, সেই বিক্রিয়াকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। সহজভাবে নিউক্লিয়াসের পরিবর্তন হয়। নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় দুইটাতেই। তোমার এক বড় থেকে ছোট যদি হয় তাও শক্তি উৎপন্ন হয়, ছোট থেকে বড় হলেও শক্তি উৎপন্ন হয়। তাহলে এখান থেকে আমরা দুইটা নিউক্লিয়ার বিক্রিয়া পাইলাম, একটা হচ্ছে বড় থেকে ছোট আর একটা হচ্ছে ছোট থেকে বড় হয়। তাহলে নামও দুইটা হয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাহলে যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাকে ফিশন বলে। তাহলে বড় থেকে ছোট হয় এই জন্য নামটাও ছোট, বড় থেকে ছোট হয় এই জন্য নামটাও ছোট। আর একটা হচ্ছে ফিউশন, ওটা নামটা একটু বড়, ওইটা ছোট থেকে বড় হয়। তাহলে এভাবে মাথায় রাখবা, যে বিক্রিয়ায় বড় অণু থেকে ছোট অণু হয় তার নামটাও ছোট, এই জন্য তার নাম হচ্ছে ফিশন। তাহলে যে বিক্রিয়ায় বড় কোনো বা ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। বড় থেকে ছোট হয়, নামটাও ছোট। তখন ফিউশন আর ফিউশন কি হয়, সবসময় গোলমাল হয়ে যায়, কোনটা ফিশন আর কোনটা ফিউশন। তাহলে এর সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। যেমন স্বল্প গতির নিউট্রন দিয়ে ইউরেনিয়ামের হচ্ছে 92 আর ভর হচ্ছে 235, ভর সংখ্যা আঘাত করলে, নিউট্রন দ্বারা আঘাত করতে হয়, করলে নিউক্লিয়াসটি প্রায় দুইটি সমান অংশে বিভক্ত হয়, বেরিয়াম এবং ক্রোমিয়াম। একটা 56 আর একটা 36। দেখো সংখ্যা ঠিক আছে, 92 আছে। তাহলে এর নিউক্লিয়াস 3টি নিউট্রন ও তার সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এটি একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাহলে দেখো একটা বড় থেকে কি তৈরি হলো, একটা একটা বড় থেকে দুইটা ছোট ছোট পদার্থ কি হলো, অণু তৈরি হলো, একটা বেরিয়াম একটা ক্রোমিয়াম। পরিচয়টা কার উপর নির্ভর? 56 হচ্ছে বেরিয়াম, আবার 36 হচ্ছে ক্রোমিয়াম। তো এটা তৈরি হলো, আর তার সাথে 3টা নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি তৈরি হলো। দেখো এখানে ভর সংখ্যারও পরিবর্তন হয়ে গেছে মোট। এখানে যোগ করলে কত হয়, 3 আর 4 আর 9, 13 3 হাতে 1, তাহলে 232 তাহলে 233। তাহলে এখানে তো ছিল কি 235, তাহলে এই যে বাকিগুলো নিউট্রন হিসাবে কি হয়, চলে আসে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে একটা নিউট্রন আর এখানে এক্সট্রা কয়টা, তাহলে 235 আর এখানে 233। তাহলে এখান থেকে 2টা নিউট্রন আর যেটা দিয়ে আঘাত করা হয়েছে ওটা সহ মোট 3টা নিউট্রন। ঠিক আছে, মোট 3টা নিউট্রন। আর আর পারমাণবিক প্রোটনের সংখ্যা সমান আছে, এখানেও 92, এখানেও 56 আর 36 যোগ করলে 92 হবে। ঠিক আছে, 56 যোগ 36 সমান 92। প্রোটন সংখ্যা ঠিক আছে, কিন্তু ভর সংখ্যা কমে গেছে, টোটাল ভর সংখ্যা কমে গেছে। দেখো টোটাল ভর সংখ্যা কমে গেছে, এখানে 233 হয়েছে। তাহলে ওখান থেকে 2টা নিউট্রন বের হয়ে আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই নিউট্রনের আঘাতে আরো 2টা নিউট্রন বের হয়ে গেছে। তো ওই 2টা নিউট্রন আর যেটা দিয়ে আঘাত করা হয়েছে সেটা দিয়ে একটা নিউট্রন, মোট 3টা নিউট্রন। এই 3টা নিউট্রন থেকে 3টা, এই 3টা নিউট্রন আবার 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে, সেখান থেকে আবার এই সেম জিনিস তৈরি হবে এবং আবার 3টা নিউট্রন তৈরি হবে, যেটা আঘাত করলো সেটা সহ আরো 2টা এখান থেকে বের হবে। তাহলে মোট 3টা নিউট্রন বের হবে। তাহলে এরকম করে তাহলে 3-এর উপর পাওয়ার আকারে কি এরকম বিক্রিয়াগুলো ঘটতে থাকবে। ঠিক আছে, প্রথম বিক্রিয়া 3টা, পরের বিক্রিয়ায় ওই, তাহলে কি হবে এরকম আবার 3 কি হবে, 3 স্কোয়ার হবে। তারপরে বিক্রিয়া এরকম 3 কি হবে, এরকম করে 3-এর সূচকীয় আকারে কি হবে বিক্রিয়া হইতে থাকবে, মানে নিউট্রন বের হইতে থাকবে। এবং অত বেশি নিউট্রন কি হবে, আমি যদি বলি যে তাহলে প্রথম ধাপে একদম ফার্স্ট ধাপে কয়টা ইলেকট্রন থাকে, 0, n3 পাওয়ার 0, অর্থাৎ একটা ইলেকট্রন আঘাত করে প্রথম ধাপে। তাহলে দ্বিতীয় ধাপে কয়টা ইলেকট্রন হবে, 3টা ইলেকট্রন হবে দ্বিতীয় ধাপে, 3টা ইলেকট্রন উৎপন্ন হবে, 3টা ইলেকট্রন গিয়ে আঘাত করবে। তৃতীয় ধাপে কয়টা ইলেকট্রন আঘাত করবে, তাহলে প্রত্যেকটা থেকে 3টে হবে, তাহলে 3 3 9টা হবে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে n তম ধাপে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3 পাওয়ার n-1।
1। কেন? প্রথম ধাপে একটা থাকে 3^0, ঠিক আছে, প্রথম ধাপে তো একটা দিয়ে বাইরে থেকে আঘাত করা হয়, ঠিক আছে। অথবা আমরা যদি অন্যভাবে বলি, প্রথম ধাপে এইটাকেই যদি প্রথম ধাপ বলে, এইটাকে প্রথম ধাপ না বলে যদি এইটাকে বলি প্রথম ধাপ, তাহলে প্রথম ধাপে কয়টি ইলেকট্রন তৈরি হবে? তাহলে 3টা ইলেকট্রন, সরি, নিউট্রন তৈরি হবে। ইলেকট্রন বলতেছি বারবার, সবগুলো প্রোটন হবে। তাহলে প্রথম ধাপে কয়টা ইলেকট্রন তৈরি হবে? তাহলে 3 পাওয়ার কি 1। n তম ধাপে কয়টা ইলেকট্রন তৈরি হবে? n। তাহলে 3 পাওয়ার nও কখনো বলতেছি, আবার 3 পাওয়ার n মাইনাস 1 বলতেছি। তাহলে এটা যদি আমরা বিক্রিয়কটাকে প্রথম ধাপ হিসাব করি, তাহলে n তম ধাপে নিউট্রন সংখ্যা হবে 3 পাওয়ার n মাইনাস 1। এতটি নিউট্রন কি করবে? আঘাত করবে। আবার যদি আমরা উৎপাদটাকে প্রথম ধাপ হিসাবে করি, তাহলে এখানে হবে কি n তম বার বিক্রিয়া হওয়ার পর টোটাল 3 পাওয়ার n সংখ্যক নিউট্রন তৈরি হবে। তাহলে আমরা উৎপাদকে হিসাব করলে 3 পাওয়ার n, আর যদি বিক্রিয়ককে কনসিডারেশনে নেই তাহলে 3 পাওয়ার n মাইনাস 1টি নিউট্রন হবে, ঠিক আছে। আমি যদি বলি ওকে n তম ধাপে কয়টি নিউট্রন বিক্রিয়া করবে বা কয়টি নিউট্রন আঘাত করবে, সেক্ষেত্রে 3n মাইনাস 1। আর আমি যদি বলি n তম ধাপে কয়টি নিউট্রন উৎপন্ন হবে, তাহলে 3 পাওয়ার n, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এইটাকে 1 নম্বর ধাপ বলেছি, ঠিক আছে। তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস সমূহ একত্রিত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি হয় তাকে নিউক্লিয় ফিউশন বলে। নামটা বড়, দেখো, ফিউশন, বড় নাম, তাহলে ছোট থেকে বড় জিনিস উৎপন্ন হয়। নিচে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার উদাহরণ দেওয়া হলো। এই বিক্রিয়াটা সাধারণত কোথায় হয়? সূর্যে এই বিক্রিয়াটা হয়। কোথায় এই বিক্রিয়া হয়? সূর্যে এই বিক্রিয়াটা হয়। তাহলে এখানে ছোট ছোট মৌল পরস্পরের সাথে যুক্ত হয়, কি হয়? মৌল না, হ্যাঁ, ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি হয়, ঠিক আছে। যেমন এখানে হাইড্রোজেন এবং 2টা হাইড্রোজেন, এটাতে হাইড্রোজেন না, এটা হচ্ছে ডিউটেরিয়াম। এটা কি? ডিউটেরিয়াম। আর এটা হচ্ছে ট্রিটিয়াম। ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম নিজের সাথে বিক্রিয়া করে হিলিয়াম কি করে? তৈরি করে, বুঝতে পারছো? হিলিয়াম তৈরি করে এবং সেই সাথে এখানে একটা নিউট্রন বের হয়ে আসে। কেন? দেখো দেখো, এখানে 3, ভর সংখ্যা কত আছে? এখানে প্রোটন সংখ্যা কিন্তু 1 আর 1 2, ঠিক আছে, কিন্তু নিউট্রন সংখ্যা দেখো, ভর সংখ্যা কিন্তু দেখো 1 কমে গেছে। তাহলে 3 দিয়ে 5, তাহলে আর একটা কি? তাহলে অতিরিক্ত একটা কি? তাহলে আমরা জানি যে এ সমান কি? পি প্লাস এন। তাহলে এখানে তো এ হচ্ছে 5 আর এখানে এ হচ্ছে কত? 4। তাহলে অতিরিক্ত একটা কমে গেল, ওইটা কি তাহলে? নিউট্রন নাকি প্রোটন? তাহলে ওটা ডেফিনেটলি এটা নিউট্রন, তার কারণ প্রোটন সংখ্যা ঠিকই আছে, 2 আছে। তাহলে 5 থেকে 4 হলো, তাহলে একটা নিউট্রন এখানে বের হয়ে গেছে, আর সেই সাথে প্রচুর পরিমাণে শক্তি বের হয়েছে, ঠিক আছে। তো ফিশন এবং ফিউশন দুই বিক্রিয়াতেই দুইটাই তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদন করে। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার সাথে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। তাহলে হাইড্রোজেন বোমা কিভাবে তৈরি করা হয়? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। আর নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ব্যবহার করা হয়। ওখানে একটা বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত করা হয়। তাহলে বোমাগুলোর ক্ষেত্রে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া তৈরি হয়। বোমার ক্ষেত্রে নিউক্লিয়ার ফিউশন ব্যবহার করা হয়, আর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ফিশন। এটা মাথায় রাখবা, এটা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ফিশন ব্যবহার করা হয়। তো এবার হচ্ছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াগুলোই মূলত চেইন বিক্রিয়া, ফিউশন না, ফিশন বিক্রিয়াটা চেইন হয়। তার কারণ ওখানে নিউট্রন দ্বারা আঘাত করতে হয় এবং প্রতি ক্ষেত্রেই নতুন নতুন নিউট্রন উৎপন্ন হয়। এই জন্য এটা মানে চলতেই থাকে একবার শুরু হলে, আর এখানে আঘাত করার প্রয়োজন হয় না। তাহলে চেইন বিক্রিয়াটা হচ্ছে কি? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া চেইন। চেইন বিক্রিয়া বা চেইন রিয়াকশন, যে বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালু রাখার জন্য অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না, তাকে বলা হয় নিউক্লিয়ার চেইন রিয়াকশন। তোমরা দেখেছো একটি ইউরেনিয়াম আইসোটোপকে একটি নিউট্রন দিয়ে আঘাত করা হলে সেই আইসোটোপটি ভেঙে একটি বেরিয়াম এর নিউক্লিয়াস এবং একটি ক্রোমিয়ামের নিউক্লিয়াস উৎপন্ন হয়, সাথে 3টি নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই 3টি নিউট্রনের গতি কমানো সম্ভব হলে সেগুলোর একটি অংশ আবার অন্য একটি আইসোটোপকে আঘাত করে। তাহলে এই গতিতে তারা কি করে? আবার অন্য একটা আইসোটোপকে আঘাত করে। এভাবে
আরো নিউট্রন উৎপন্ন হয়। তাহলে আর একটাকে করলে আরো একটি, তাহলে ওখানে 3টা নিউট্রন ছিল, তাহলে 3টা নিউট্রন 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে, তাহলে আবার প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে 3টা করে তৈরি হবে। তাহলে এবার কয়টা তৈরি হলো? 9টা উৎপন্ন হইলো। বুঝতে পারছো? তাহলে প্রথমে কি হলো, আচ্ছা এখানে পরে আসতেছে ছবিটা আমি দেখাচ্ছি। তো সেই নিউট্রনগুলোর গতিবেগ কমানো হলে তাদের একটি অংশ আবার আরেকটি ইউরেনিয়ামকে আঘাত করে, ফলে আবার নিউট্রন উৎপন্ন হয়। এভাবে চলমান বিক্রিয়াকে চেইন বিক্রিয়া বলে। নিউক্লিয়ার চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যথেষ্ট জটিল। এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে, তাহলে এইখানে কি হয়, একটা ইউরেনিয়াম আছে, এখানে মনে করো যে একটা ইউরেনিয়াম আছে, তাহলে এই ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হলো, তাহলে এখান থেকে আমরা দেখলাম নিউট্রন উৎপন্ন হবে 3টা। ঠিক আছে, এই 3টা নিউট্রন আবার একটা করে, প্রত্যেকেই একটা করে ইউরেনিয়ামকে কি করবে, আঘাত করবে। তাহলে প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে আবার 3টা করে নিউট্রন কি হবে, বের হবে। ঠিক আছে, 3টা করে আবার নিউট্রন, এই প্রত্যেকটা নিউট্রন কি করবে আবার, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কয়টা উৎপাদন হইলো দেখো, এটা যদি প্রথম ধাপ ধরি আমরা, তাহলে এটা কি n3 পাওয়ার 0, এখানে দ্বিতীয় ধাপ ধরলে 3 পাওয়ার n1, আর এখানে দেখো 3 পাওয়ার 2, দেখো কয়টা হইলো 3 স্কয়ার। ওকে, তারপর এবার আবার প্রত্যেকেই কি করবে, একটা করে ইউরেনিয়ামকে আঘাত করবে, আবার ওই প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে আবার কি হবে, 3টা করে হবে। তাহলে এবার পরেরগুলো কতগুলো নিউট্রন উৎপন্ন হবে, 3 পাওয়ার 3 তাহলে এইভাবে কি হবে, এটা জ্যামিতিক আকারে সূচকীয় আকারে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এটাকে বলা হচ্ছে চেইন বিক্রিয়া, এবং নিউট্রনগুলো অনেক গতিশীল হয়, এদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন, এই জন্য এটা কন্টিনিউয়াসলি একবার শুরু যদি হয় এটা চলতেই থাকবে। তো এইটা, এবং সেই সাথে প্রত্যেক ক্ষেত্রেই প্রচুর পরিমাণে শক্তিও কি হবে, 3 টু দি পাওয়ার n, প্রথম এর গুণন কি 3 টু দি পাওয়ার n, এই হারে শক্তি উৎপাদন হবে, তাই না? তো বিদ্যুৎ উৎপাদন করতে পারমাণবিক চুল্লি ব্যবহার করা হয়। নিউক্লিয় ফিশন বিক্রিয়ার সময় যে চেইন বিক্রিয়া হয়, সেই চেইন বিক্রিয়াকে যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় তাকে পারমাণবিক চুল্লি বলে। তাহলে পারমাণবিক চুল্লি হচ্ছে কি, চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটা মেকানিজম। চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটা মেকানিজম। কার চেইন? নিউক্লিয়ার ফিশন, ফিউশনের চেইন না, ফিশনের চেইন। পারমাণবিক চুল্লির সাহায্যে প্রচুর শক্তি উৎপাদন করা যায়। পারমাণবিক চুল্লির ভিতরে ফিশন বিক্রিয়ার ফলে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র মৌল তৈরি হয় সেগুলো হয় উচ্চ গতিসম্পন্ন, এবং এই উচ্চ গতিসম্পন্ন ক্ষুদ্র মৌলগুলো চুল্লির ভিতরে একে অন্যের সাথে এবং দেয়ালে প্রচণ্ড জোরে আঘাত করে, ফলে সেখান থেকে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। একটা তো নিউক্লিয়ার বিক্রিয়ার কারণে শক্তি উৎপন্ন হয় আমরা জানি, সেই সাথে সাথে এইখানে যে বেরিয়াম, ক্রোমিয়াম বা অন্য অন্য যে পদার্থগুলো তৈরি হয় এগুলো প্রচণ্ড গতিসম্পন্ন হয়। এরা কি করে, দেয়ালে আঘাত করে, এবং এই দেয়ালে আঘাত করার কারণে তাপশক্তি উৎপন্ন হয়। মূলত এই তাপশক্তি চুল্লি থেকে বের করে নিয়ে এসে সেই তাপ বাষ্প উৎপাদন প্রকোষ্ঠে চালনা করা হয়, এবং এই তাপ দিয়ে বাষ্প উৎপাদন করা হয়। তাহলে এটা কি করা হয়, এই তাপটা ব্যবহার করে কি করা হয়, বাষ্প উৎপাদন করা হয়, এবং এই বাষ্পের যে গতিশক্তি এটাকে ব্যবহার করে টারবাইন ঘোরানো হয়। আমরা জানি যে বিদ্যুৎ উৎপাদনের মেইন কৌশলটাই হচ্ছে কি, একটা এইরকম চুম্বকের মধ্যে কি করা হয়, একটা আর্মেচারকে কি করা হয়, এইভাবে ঘোরানো হয়। আর্মেচার, এটা এইভাবে আঁকা ঠিক হবে না, কি করা হয়, এরকম করে একটা আর্মেচারকে ঘোরানো হয়। ঠিক আছে, এটা চুম্বকের মধ্যে আর্মেচারকে ঘোরানোর ফলেই মূলত এখানে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে মূলত বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। তাহলে এই যে ঘোরানোর জন্য, এই যে একা একা ঘুরবে না, ঘোরানোর জন্য বাইরে থেকে কি করতে হয়, শক্তি সাপ্লাই করতে হয়। সেই শক্তিটাই হচ্ছে কি তোমার বাষ্প। এখানে এই বাষ্পকে ব্যবহার করে বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে তোমার ওই অ্যামেচারটাকে ঘোরানো হয়। ঠিক আছে, এবার ওই বাষ্পের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন চালনা করা হয়, ফলে বিদ্যুৎ উৎপাদন হয়। টারবাইন, এই যে এইটাকে ঘোরানো হয় টারবাইনের সাহায্যে। তো কোনো কোনো ক্ষেত্রে পারমাণবিক চুল্লির ভেতরেই বাষ্প উৎপাদনের ব্যবস্থা থাকে। পৃথিবীর অনেক দেশে পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে, তার মানে এই পারমাণবিক শক্তিটা সরাসরি বিদ্যুৎ উৎপাদন
করে না, সেটাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটাই মেকানিজম, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এবং ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা পদার্থের কি একটা কোষের একটা সলিনয়েডের কি ঘূর্ণন। এটা তোমরা পড়বা পরে, এরপরে আরো ফিজিক্সে এই অধ্যায়গুলো আছে। চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো সলিনয়েডকে ঘোরানো হয় তাহলে সেখানে চুম্বক ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্র আবিষ্ট হয়। তার মানে কি এখানে গতিশীলতার প্রয়োজন। এই গতিশীলতার জন্য কি এখানে গতির দরকার, ঘোরা দরকার। ছবি আমি আঁকলাম, এই ঘোরানোর জন্য ইঞ্জিন ঘুরতে হয়, ইঞ্জিন ঘোরানোর জন্য শক্তি দরকার। এই শক্তি মূলত আসে, এটা পানি থেকে ব্যবহার করা হয় জল বিদ্যুতের ক্ষেত্রে, তাপবিদ্যুতের ক্ষেত্রে কয়লা পুড়িয়ে এই শক্তি পাওয়া যায়। আবার এই তোমার যে পারমাণবিক চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া থেকে এই শক্তি পাওয়া যায়। বাংলাদেশ সরকার পাবনা জেলার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এই বইটা আগের, যদিও বইয়ের ইয়াতে দেখবেন 25 সাল লেখা আছে, কিন্তু ওরা শুধুমাত্র 25 সাল ওই লেখাটাই চেঞ্জ করেছে, ভিতরে চেঞ্জ করে নাই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কাজ চলতেছে, গ্রহণ করছে, সকল প্রস্তুতি গ্রহণ করছে, এবং এটা একটি এটা এই প্রকল্প চালুও হয়ে গেছে মোটামুটি। এখন 100% হয়তো চালু হয় নাই, কিন্তু চলতেছে, প্রায় কাজ হচ্ছে এটাতে। এটা কোথায়? পাবনা জেলার রূপপুরে। পাবনা জেলার কোথায়? রূপপুরে। ওকে, এরপর হচ্ছে প্রকল্পটি সম্পন্ন হলে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এরপর দেখো, গ্যালভানিক কোষ তৈরি করে বিদ্যুৎ উৎপাদনের কৌশল। তো এটা আমরা দেখিয়েছি, এটা আবার নতুন, এটা প্র্যাকটিক্যালের জন্য দিয়েছে। ওই সেম জিনিসটা এবার তোমার কি করছে, আবার দিয়েছে। এটা আর নতুন করে পড়ানোর কিছুই নাই, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যালের ওখানে যেটা পড়ানো হয়েছে, এখানে প্র্যাকটিক্যালের জন্য কি আলাদা করে দেওয়া হয়েছে। এরপর আমরা অনুশীলনী করে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখো, অনুশীলনী 1 নম্বর বলছে যে বিদ্যুৎ পরিবহনের কৌশল উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি ইলেকট্রনীয় পরিবাহী, একটা হচ্ছে কি ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য। তো ইলেকট্রনীয় পরিবাহীতে হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়, আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়, এবং এই আয়নগুলো বিক্রিয়া করে পরিবর্তন হয়, সেই সাথে সাথে রাসায়নিক পরিবর্তন হয়। তড়িৎ বিশ্লেষ্যে আয়নিত মানে জলীয় দ্রবণ বা গলিত পদার্থ কি করে? বিদ্যুৎ পরিবহন করে তাদের আয়নগুলোর ইলেকট্রন তোমার গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনীয়তে কি হয় না, শুধুমাত্র বিদ্যুৎ পরিবহন হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটে না। তড়িৎ বিশ্লেষ্যে বিদ্যুৎ পরিবহন ঘটে, সেই সাথে সাথে রাসায়নিক বিক্রিয়াও ঘটে। এবং বিদ্যুৎ পরিবহনের জন্য ইলেকট্রনীয় পরিবাহী বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণের জন্য ইলেকট্রনীয় পরিবাহী এটাই বেস্ট। আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তোমার এই যে ছোট এগুলোর ব্যবহার আমরা দেখেছি, এগুলো বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহার হয় না, কিন্তু বিভিন্ন তোমার ইলেকট্রোপ্লেটিং বা অন্যান্য ছোট ছোট কোষ, তড়িৎ কোষ, ব্যাটারি উৎপাদনের জন্য তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়। এবার হচ্ছে 3 নং প্রশ্নের সাথে প্রদত্ত চিত্রে আলোকে 2 নং। এটা কেমন কথা? প্রশ্ন উদ্দীপক 3-এর সাথে আর প্রশ্ন করছে 2-এ। যাই হোক, হয়তো জায়গা ছিল না। এখানে কি বলছে দেখো, নিকেলের তৈরিদ্বার, এখানে লোহার তৈরিদ্বার, এখানে নিকেল সালফেট, এটা আছে নিকেল আয়ন এবং সালফেট আয়ন, মানে এখানে নিকেল সালফেট ব্যবহার করা হয়েছে। তার মানে কি ব্যবহার করা হয়েছে? নিকেল সালফেট। এখন লোহা এবং নিকেলের মধ্যে কে বেশি সক্রিয় সেটা আমাদেরকে বুঝতে হবে। নিকেলটা যেহেতু দেখো এখানে পজিটিভের সাথে যুক্ত করা হয়েছে নিকেলকে, আর লোহাকে নেগেটিভের সাথে, তার মানে বোঝা যাচ্ছে এখানে কি হবে। আচ্ছা, পাশের চিত্রে কে ক্ষয়প্রাপ্ত হবে? আগে 2 নম্বরটা আমরা দেখি। তাহলে উদ্দীপকের প্রক্রিয়া লোহার কি করে? পরিমাণ বৃদ্ধি করে, ক্ষয়রোধ করে, তাহলে দৃঢ়তা বৃদ্ধি করে, বিশুদ্ধতা বৃদ্ধি করে। তাহলে লোহার কি করে এখানে? লোহা যেহেতু নেগেটিভের সাথে যুক্ত আছে, লোহা কি আছে এখানে নেগেটিভের সাথে যুক্ত আছে, তার মানে আমরা জানি ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড। তো ক্যাথোডের সাথে কে আকৃষ্ট হবে এখানে? আমরা তার আগে দেখবো যে কে বেশি, মানে এটাকে আমরা ডিসিশন নেওয়ার আগে কি করতে হবে, যে লোহা বেশি সক্রিয় নাকি নিকেল বেশি সক্রিয়, ঠিক আছে। তাহলে এইখানে আমরা দেখলাম যে আমরা জানি যে তোমরা ওই যে তোমাদের যে লিস্টটা আছে সেই লিস্টটা দেখলেই তোমরা দেখতে পাবা
যে লোহা উপরে আছে, লোহার এক ধাপ নিচেই আছে কি নিকেল, তার মানে লোহাটা কি বেশি সক্রিয়, লোহা কি বেশি সক্রিয়, অর্থাৎ লোহা কি করবে আয়ন হিসেবে থাকতে পছন্দ করবে, আর নিকেল কি হবে আয়নিত হয়ে যাবে। নিকেল কি হবে এখানে তোমার নিকেল থেকে কি হয়ে যাবে ইলেকট্রন, নিকেল আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, নিকেল আয়ন এখানে আছে, ঠিক আছে, এখানে নিকেল আয়ন কি হবে ইলেকট্রন গ্রহণ করবে, করে নিকেল আয়ন কোথায় আসবে এখানে, নিকেল আয়নটা এখানে আসবে, ঠিক আছে, নিকেল আয়নটা ইলেকট্রন গ্রহণ করে কোথায় আসবে এখানে, নিকেল আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে, ঠিক আছে। নিকেল পরে আছে, ও তাহলে নিকেলটা কোথায় আকৃষ্ট হবে লোহার এখানে আকৃষ্ট হবে, ঠিক আছে, এখানে আকৃষ্ট হবে, লোহার উপর কি হবে নিকেল জমবে। আর তাহলে লোহা কি হবে, তাহলে লোহা যেহেতু বেশি সক্রিয় তাহলে লোহা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কিন্তু কিন্তু এইখানে মানে সাধারণ অবস্থায় এটা হইতো, মানে এমনিতে যখন লোহা এবং নিকেল থাকতো, লোহা এক ধাপ উপরে আছে, লোহা কি আছে উপরে আছে, নিকেল তার নিচে আছে, তাহলে নিকেলটা বেশি, লোহাটা কি বেশি সক্রিয় আর নিকেল কম সক্রিয়। কিন্তু এইখানে উল্টা ঘটনা আছে, এইখানে লোহাটাকে কি করা আছে, মানে এদের সক্রিয়তা লেভেল খুব কাছাকাছি, যদি নিকেল এবং লোহা দুটিই এখানে থাকতো তাহলে লোহা কি নিকেল ইলেকট্রন গ্রহণ করে নিকেল আয়নে পরিণত হইতো, ঠিক আছে, আর লোহা কি হইতো ইলেকট্রন ত্যাগ করে লোহার আয়নে পরিণত হয়ে নিচে আসতো। কিন্তু এই বিক্রিয়ায় এখানে তুমি দেখো, এখানে আমাদের বিষয়টা বুঝতে হবে, এখানে লোহা কার সাথে যুক্ত আছে নেগেটিভ আয়নের সাথে যুক্ত আছে, লোহা কিসের সাথে যুক্ত আছে নেগেটিভ আয়নের সাথে, নেগেটিভ প্রান্তের সাথে লোহা যুক্ত আছে। লোহা এখানে চাইলেও কি করতে পারবে না ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, ইলেকট্রন ত্যাগ করতে লোহা পারবে না, লোহাকে কি করতে হবে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এখানে একটুখানি আমার মনে হচ্ছে এখানে ঝামেলা আছে, দেখো এইখানে এখানে আছে কি তোমার নিকেল, এইখানে আছে নিকেল আর এখানে সালফেট, তাহলে এখানে দ্রবণটা আছে কিসের নিকেল সালফেটের দ্রবণ আছে, তাহলে যেহেতু এখানে নিকেল আয়ন স্বাভাবিকভাবে কার দ্বারা আকৃষ্ট হবে নিকেল আয়ন স্বাভাবিকভাবেই এখানে কি হবে নেগেটিভ আয়ন দ্বারা আকৃষ্ট হবে, নেগেটিভ আয়ন দ্বারা আকৃষ্ট হয়ে নিকেল তাহলে নিকেল ধাতুতে পরিণত হবে, নিকেল ধাতুতে কি হবে পরিণত হবে, তাহলে এইটা আস্তে আস্তে লোহার উপর নিকেলের কি হবে প্রলেপ পড়বে। আর লোহাটা কি করবে, লোহা যেহেতু অধিক সক্রিয়, লোহা ইলেকট্রন কি করবে এখানে তোমার ত্যাগ করবে, ত্যাগ করে লোহার আয়নে পরিণত হবে, ওই ইলেকট্রনটাই এখানে কি করবে, ঠিক আছে, এখানে তো আসলে এখানে হওয়া উচিত ছিল এই তড়িৎদ্বারটা লোহা হওয়া উচিত ছিল, আর এই তড়িৎদ্বারটা হওয়া উচিত ছিল নিকেল, তাহলে এটা সবচেয়ে বেস্ট হইতো, কিন্তু এখানে উল্টা দিছে, ঠিক আছে, এখানে উল্টা দিছে এখানে। তো এখানে তাহলে এইখানে আসলে লোহা অপরিবর্তিত থাকবে, যদি আমরা এইখানে যদি বলি লোহার পরিমাণ লোহার কি হবে পরিমাণ বৃদ্ধি হবে, ক্ষয়রোধ করে, দৃঢ়তা বৃদ্ধি করে, বিশুদ্ধতা বৃদ্ধি করে লোহার। তো এইখানে জিনিসটাকে আচ্ছা দেখো, আমরা এই পুরো জিনিসটা এখানে বুঝি একটুখানি, এখানে যে জিনিসটা আমরা এখানে বোঝার চেষ্টা করি, দেখো এইখানে কি আছে, এইখানে লোহা, এখানে নেগেটিভ আয়নে আছে লোহা, আর এখানে কি আছে পজিটিভ, পজিটিভ প্রান্তে নিকেল যুক্ত আছে। তো এখানে আছে নিকেল সালফেটের একটা দ্রবণ ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে নিকেল আয়ন আছে, তাহলে নিকেল আয়ন, নিকেলের পজিটিভ আয়ন কি হবে এই নেগেটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে, তাহলে এখানে কি হবে নিকেল 2+ আয়ন নেগেটিভ প্রান্ত থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করবে, দুটি ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হয়ে লোহার উপর একটা কি হবে আবরণ পড়বে, ঠিক আছে, ওকে ঠিক আছে বুঝতে পারছো। আর এইখানে তখন কি হবে নিকেল ধাতুর নিকেল আয়নের ঘাটতি পড়বে, তখন এইখানে যে পিওর নিকেল আছে, তখন এই পিওর নিকেল কি করবে, এটা যদি পজিটিভ প্রান্ত, এই পজিটিভ প্রান্তে ইলেকট্রন কি করবে ত্যাগ করবে, সে কি করবে দুইটা ইলেকট্রন এই পজিটিভ প্রান্তকে দিয়ে দিবে, দিয়ে দিয়ে নিকেল আয়নে রূপান্তরিত হয়ে এখান থেকে কি হবে নিকেল আয়ন হিসেবে দ্রবণে আসবে।
তো এই বিক্রিয়াটা চলতেই থাকবে এইভাবে। ফলে আমরা বুঝতে পারলাম এখানে কি হবে, লোহার উপর একটা নিকেলের প্রলেপ পড়বে। তাহলে এটা ইলেকট্রোপ্লেটিং এর যে বিক্রিয়া আছে সেটাতে, লোহার উপর নিকেলের প্রলেপ। তাহলে এই লোহার উপর নিকেলের প্রলেপ দিলে এখানে কি হয়, লোহার ক্ষয় রোধ করে, পরিমাণ বৃদ্ধি করে না, দৃঢ়তা বৃদ্ধি করে না, কি করে, ক্ষয় রোধ করে। ঠিক আছে, এরপর বলছে নিকেল, পাশের চিত্রে কি হয়, নিকেল ক্ষয়প্রাপ্ত হয়। হ্যাঁ, নিকেল ক্ষয়প্রাপ্ত হয় কেন, তখন এই যেখান থেকে নিকেল কি করে, পজিটিভ প্রান্তকে ইলেকট্রন দান করে নিকেল আয়ন হিসেবে দ্রবণে চলে আসে। সেই নিকেল আবার কি হয়, লোহার উপর নিকেল ধাতু হিসেবে জমা পড়ে। তাহলে এখানে নিকেল ক্ষয়প্রাপ্ত হয়। এবং আয়রন কি অ্যানোড হিসেবে কাজ করে না, এখানে কি করে, নিকেলে এখানে কি ঘটে, নিকেলে বিজারণ ঘটে, তো অ্যানোডে তো জারণ ঘটে। তাহলে আয়রন এখানে ক্যাথোড হিসেবে কাজ করে। আয়রন এটা হচ্ছে কি ক্যাথোড, আয়রন এখানে ক্যাথোড হিসেবে কাজ করে, আর নিকেল এখানে অ্যানোড হিসেবে কাজ করে। অ্যানোডে জারণ ঘটে, এখানে নিকেলে জারণ ঘটতেছে। নিকেলে এখানে নিকেল এটা ভুল, আর ইলেকট্রন আদান প্রদান ঘটে। হ্যাঁ, ইলেকট্রনের আদান প্রদান ঘটে, তার কারণ নিকেল ইলেকট্রন দান করে আর নিকেল আয়ন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে নিকেলের মধ্যেই সব বিক্রিয়া ঘটে, নিকেল এবং নিকেল আয়ন। নিচের সঠিক হচ্ছে 11-3। এরপর হচ্ছে ড্রাই সেলে নিচের কোনটি জারক হিসেবে কাজ করে। ড্রাই সেলে জারক হিসেবে কাজ করে। জারক মানে যে অন্যকে বিজারিত করে, অন্যকে জারিত করে, নিজে কি হয়, বিজারিত হয়। তাহলে নিজে এখানে বিজারিত হয় কে, আমরা জানি এখানে জিঙ্ক জারিত হয়। এখানে কে জারিত হয়, জিঙ্ক কি হয়, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন উৎপন্ন হয় এবং দুইটা ইলেকট্রন সে কি করে, দান করে। তাহলে জিঙ্ক এখানে কি হয়, জারিত হয়। জিঙ্ক যেহেতু জারিত হয়, ওখানে আমরা জানি দস্তার জিঙ্কের পাত্রটা এইরকম হয়। তাহলে এই ইলেকট্রনটা গ্রহণ করে কি, ইলেকট্রনটাকে যে গ্রহণ করে সেই কিন্তু কি জারক। ইলেকট্রনটা যে গ্রহণ করে, এই ইলেকট্রনটা অ্যামোনিয়া গ্রহণ করে। কারণ অ্যামোনিয়া থেকে কি হয়, অ্যামোনিয়াম আয়ন থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এই ইলেকট্রনটা সে গ্রহণ, এখানে একটা ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে, এই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখানে জারক হিসেবে কাজ করে কে, অ্যামোনিয়া গ্যাস জারক হিসেবে কাজ করে। আর তোমরা বলতে পারো যে ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড তৈরি করে। তাহলে এখানে তো এই অক্সিজেন করে না, আর অন্য একটা অক্সিজেন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হয়ে ম্যাঙ্গানিজের সাথে যুক্ত করে, ম্যাঙ্গানিজ কি হয়, ট্রাই অক্সাইডে রূপান্তরিত হয়। তাহলে এই ম্যাঙ্গানিজ তো এখানে সরাসরি কি করে না, ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে না, বরং এখানে অক্সিজেন কি করে, এটা গ্রহণ করে। আচ্ছা, যাই হোক, তো এখানে মেইনলি ইলেকট্রনটা সরাসরি গ্রহণ করে কে, আর ওখানে তো ম্যাঙ্গানিজে একটা ইলেকট্রন দান করে। এই যে বাইরের বাতাসের যে অক্সিজেনটা, সেটা ম্যাঙ্গানিজ থেকেও ইলেকট্রন গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে জিঙ্কের যে ইলেকট্রন সেটা সরাসরি গ্রহণ করে মূলত অ্যামোনিয়াম আয়নটা। এই অ্যামোনিয়াম আয়নটাই মূলত কি করে, ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, এরপর আছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তাহলে তাহলে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তাহলে হোয়াট ইজ গ্যালভানাইজিং, তাহলে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে বলা হয় গ্যালভানাইজিং। তাহলে জিঙ্কের প্রলেপ দিলে সেটা হচ্ছে গ্যালভানাইজিং। আর যে কোনো ধাতু নর্মাল টার্ম হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তাহলে গ্যালভানাইজিংও এক ধরনের কি ইলেকট্রোপ্লেটিং। তাহলে যেহেতু যে কোনো ধাতুর কথা বলছে তাহলে এখানে ইলেকট্রোপ্লেটিং হবে। আর যদি স্পেসিফিক জিঙ্কের কথা বলতো তাহলে হয়তো গ্যালভানাইজিং। আবার যদি স্পেসিফিক টিনের কথা বলতো, SN বা টিন, তখন এটা হয়তো টিন প্লেটিং। এটা কি হয়তো টিন প্লেটিং, বুঝতে পারছো, তখন এটা হয়তো টিন প্লেটিং। ওকে, আর এখানে যেহেতু যে কোনো ধাতুর কথা বলছে এই জন্য ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা, এরপর দেখো, নিউক্লিয়ার বিক্রিয়ার সময় নিউক্লিয়াসকে আঘাত করা হয় সাধারণত কোনটি দ্বারা, নিউট্রন দ্বারা আঘাত করা হয়। কি দ্বারা আঘাত করা হয়, নিউট্রন দ্বারা। এরপর হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইডকে জলীয় দ্রবণের বিশ্লেষণের সময় কি উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে দেখেছিলাম যখন প্লাটিনামকে ব্যবহার করা হয় তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর যখন পারদ ব্যবহার করা হয় তখন সোডিয়াম উৎপন্ন হয়। এটা মাথায় রাখতে হবে। তো প্লাটিনামের সাথে হাইড্রোজেনের আকর্ষণ, আর পারদের সাথে সোডিয়ামের আকর্ষণ। তাহলে পারদ ব্যবহার করলে সোডিয়াম উৎপন্ন হবে, আর প্লাটিনাম ব্যবহার করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর ক্যাথোডে সবসময় ক্লোরিন গ্যাসে উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখানে প্লাটিনামের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস আর আর সোডিয়াম হাইড্রোক্সাইডও উৎপন্ন হবে। যেহেতু
হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে সোডিয়াম ধাতু কি, ধাতু হিসেবেই থেকে যাবে। আর ওখানে যেহেতু ক্লোরিন গ্যাস হিসেবে যাচ্ছে, তাহলে পানির থাকতে থেকে হাইড্রোক্সিল, তাহলে মোট থাকে এখানে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন। যখন প্লাটিনামকে ব্যবহার করা হয় তখন হাইড্রোজেন আয়ন কি হয়, বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, আর এখানে ক্লোরাইড আয়ন জারিত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। তাহলে থাকে কে, সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। তো এই দুইটা মিলে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। আর প্লাটিনাম যদি পারদকে ব্যবহার করা হয়তো তাহলে মূলত তোমার কি সোডিয়াম আয়ন কি হইতো, বিজারিত, বিজারিত হইতো। আর ক্লোরাইড তো হইতো তখন তখন কি হইতো, ওই পানি থেকে যাইতো। ওকে, তাহলে তিনটাই সঠিক এখানে। এরপর সৃজনশীল প্রশ্ন দেখো কি বলছে, যে পেট্রোলিয়াম প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি, ইউরেনিয়াম, এটা এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া, এটা হচ্ছে একটা রাসায়নিক দহন বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। এটা জিঙ্ক এবং কপার ক্লোরাইডের সাথে, দেখো কপারকে তুলে দিয়ে জিঙ্ক এখানে আসছে, তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, জারণ বিজারণ, ঠিক আছে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে আমরা ইলেকট্রোপ্লেটিং কি, তো ইলেকট্রোপ্লেটিং দেখো তোমার এমসিকিউতে এখানে দেওয়া আছে। তাহলে ইলেকট্রোপ্লেটিংটা এখানে সংজ্ঞাটা সুন্দর করেই দেওয়া আছে। সেটি হচ্ছে, দেখো কোথায় গেল গো, এমসিকিউটা এখনই দেখলাম তো, এই যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকেই ইলেকট্রোপ্লেটিং বলে। ঠিক আছে, এরকম অনেক সময় তোমার এমসিকিউতে এরকম উত্তর দেওয়া থাকতে পারে, পরীক্ষার সময়ও দেখবা। এরপর হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন। লবণ সেতু ব্যবহারের প্রধান কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে, মানে একটাই কারণ, যে এখানে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখা। একটাই কারণ, সেটা হচ্ছে তড়িৎ দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখা। এখন এটাকে এক্সপ্লেন করবা কিভাবে, অল্প করে এক্সপ্লেন করতে হবে। যে তোমরা বলবা যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি হয়, অ্যানোডে যে ধাতুটা ব্যবহার করা হয় সেই অ্যানোডটা কি করে, জিঙ্কের উদাহরণ হিসেবেই দিবা, অ্যানোডে জিঙ্ক ব্যবহার করা হলে জিঙ্কটা কি হয়, জিঙ্ক আয়ন রূপে দ্রবণে চলে আসে এবং জিঙ্ক আয়নের পরিমাণ বৃদ্ধি করে, ঘনমাত্রা বৃদ্ধি করে। অন্যদিকে ক্যাথোডে কি হয়, কপার আয়ন তোমার ওই ইলেকট্রন দুটা গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, অর্থাৎ সেখানে কপার আয়নের ঘনমাত্রা কমে যায়। অন্যদিকে এখানে সালফেট, উভয় ক্ষেত্রেই সালফেট আয়নের ঘনমাত্রা কি থাকে, একই পরিমাণ থাকে। ফলে দুই দ্রবণের মধ্যে একটা কি হয়, হয়ে যায় তোমার তড়িৎ নিরপেক্ষতার ঘাটতি তৈরি হয়, তড়িৎ অনিরপেক্ষ হয়ে যায়। ফলে এই তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য লবণ সেতুতে থাকে পটাশিয়াম এবং ক্লোরিন। ফলে কি হয়, তোমার লবণ সেতু থেকে তোমার অ্যানোড দ্রবণে কে আসে, অ্যানোড দ্রবণে যেহেতু পজিটিভ চার্জ বেশি, অ্যানোড দ্রবণে ক্লোরাইড আয়ন চলে আসে। ক্লোরাইড যে আয়নটা আছে সেটা অ্যানোড দ্রবণে চলে এসে কি করে, সেটাকে নিষ্ক্রিয় করে দেয়, তড়িৎ নিরপেক্ষ করে দেয়। আর ক্যাথোড যে দ্রবণ আছে সেখানে পজিটিভ আয়ন, যেহেতু ওখানে পজিটিভের ঘাটতি পড়ছে, তাহলে পজিটিভ পটাশিয়াম আয়ন ক্যাথোড দ্রবণে গিয়ে সেটাকে তড়িৎ নিরপেক্ষ করে দেয়। এটাই হচ্ছে তার কারণ। এরপর গ নম্বর হচ্ছে, উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটি রাসায়নিক বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো। তো দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে, এখানে দেখো কি দেওয়া আছে, এখানে এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া। দেখো এই বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো ধরনের পরিবর্তন হয় নাই, শুধুমাত্র দেখো এটা 92 এখানে কি হয়েছে, বেরিয়াম এবং ক্রোমিয়াম তৈরি হয়েছে এবং নিউট্রন অতিরিক্ত হয়েছে। তোমরা ব্যাখ্যা করবা, এখানে ইউরেনিয়ামের নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে দুইটি নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে, বেরিয়ামের এবং ক্রিপ্টনের। সুতরাং এটি একটি নিউক্লিয়ার বিক্রিয়া নয়। তাহলে তোমরা লিখবে কি, আগে নিউক্লিয়ার বিক্রিয়ার সংজ্ঞা লিখবা, তারপর রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা লিখবে। যে রাসায়নিক বিক্রিয়া আছে যে বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াস অপরিবর্তিত থাকে, কিন্তু কি হয় তোমার বাইরে কক্ষপথের ইলেকট্রনের পরিবর্তন হয়, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় বাইরের ইলেকট্রন অপরিবর্তিত থাকে কিন্তু মৌলের ভিতরে নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা লিখবা, দেখবা যে এখানে ইউরেনিয়ামের যে নিউক্লিয়াস আছে সেটা 92টা প্রোটন, এটা ভেঙে গিয়ে তোমার বেরিয়াম এবং ক্রোমিয়ামের যথাক্রমে 56 এবং 36টি প্রোটন বিশিষ্ট দুটি আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হবে, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের পরিবর্তন হবে। সুতরাং এটি রাসায়নিক বিক্রিয়া নয়, এটি একটি নিউক্লিয়ার
বিক্রিয়া, শক্তি উৎপাদনে এই দুইটা বিক্রিয়ার মধ্যে তুলনা করো। তাহলে যে দুইটা বিক্রিয়ার কথা বলা আছে এখানে তোমার শক্তি দুইটাই তাপ উৎপাদী বিক্রিয়া, কিন্তু এটা আছে দহন বিক্রিয়া, এটা হচ্ছে কি দহন বিক্রিয়া। এই বিক্রিয়া অনেক বেশি শক্তি উৎপাদন হয়। এই বিক্রিয়া কি হয় বেশি, এটা হচ্ছে লিখবা যে এটা একটা দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়ায় জ্বালানির যে জ্বালানি আছে পেট্রোলিয়াম, তার কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং সেখানে যে হাইড্রোজেন থাকে তার সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, এবং সেই সাথে শক্তি উৎপন্ন হয়। এখানে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। যেমন মিথেনের ক্ষেত্রে খুব সম্ভবত 98 কিলোজুল পার মোল তৈরি হয়। আর এইখানে শক্তি উৎপাদনটা হয় কিভাবে, এখানে অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এখানে জিঙ্ক কি করে, তো জিঙ্ক কপারকে সরিয়ে দেয়। আমরা জানি জিঙ্ক হচ্ছে অধিক সক্রিয়, কপার হচ্ছে কম সক্রিয়। এই জন্য সে কপার আয়নকে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হতে বাধ্য করে। আর জিঙ্ক কি করে, ইলেকট্রন, ওই দুইটা ইলেকট্রন কোত্থেকে আসে, জিঙ্ক থেকে। জিঙ্ক ইলেকট্রন দুইটা কপারকে দিয়ে দেয়, বলে তুমি চলে যাও, চলে গিয়ে কি করো, আমি বিক্রিয়া করব। তো বেকার এ হচ্ছে কি তোমার বেকার গ্রাজুয়েট, আর এ হচ্ছে বিসিএস ক্যাডার, বুঝতে পারছো। তো বেকার গ্রাজুয়েট এতদিন ছিল ভালো কথা, কিন্তু যখন বিসিএস ক্যাডার চলে আসছে তখন বেকার গ্রাজুয়েটকে বলছে তুমি যা যা দিছো নিয়ে চলে যাও, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। বেকার গ্রাজুয়েট আর সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে তোমার তোমার বিসিএস ক্যাডার। তো সে কি করবে, এই বেকার গ্রাজুয়েটকে আউট করে দিয়ে নিজে কি হবে, ইন হবে। তো এই হচ্ছে অবস্থা। এখানে বেশি সক্রিয়, এই বিক্রিয়া করবে এখানে, আর কপার কি হবে, আলাদা হয়ে যাবে, সেই সাথে শক্তি উৎপাদন হবে। এখানে খুব বেশি শক্তি উৎপন্ন হবে না, তো এখানে বেশি শক্তি উৎপাদন হবে, ঠিক আছে, আর এখানে অত বেশি শক্তি উৎপাদন হবে না। তো এগুলো লিখে দিবা। এই প্রশ্নটা অতটা কি না, মেরিট না, মানে শক্তি উৎপাদনের ক্ষেত্রে তুলনা করলে এটাকে অনেক, বরং যদি এখানে একটা বিক্রিয়া দিত তাহলে আরো ভালো হইতো। যদি প্রশমন একটা বিক্রিয়া দিত, তাহলে প্রশমন বিক্রিয়া কি হবে, তাপ উৎপন্ন হয়, এক অণু পানি উৎপাদনের জন্য যে তাপ উৎপন্ন হয় সেটাই কি প্রশমন বিক্রিয়া, তাপ উৎপাদন, ঠিক আছে। তো আরো ভালো হইতো। আচ্ছা, যাই হোক, এরপর আমরা পরের প্রশ্নে আসি। তো পরের প্রশ্নে বলা আছে ধাতব পরিবাহী কি। ধাতব পরিবাহী হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে যেসব পরমাণু তার মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী বলে। সাধারণত ধাতুগুলোর মধ্যে কি থাকে, ধাতব বন্ধন থাকে, এবং তাদের মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলোর মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। তো এত কিছু না লিখে তোমরা লিখবা ধাতুগুলো তাদের ধাতব বন্ধনের ফলে উৎপন্ন যে মুক্ত ইলেকট্রন আছে, সেই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করার প্রক্রিয়াটাকে বলা হয় ধাতব পরিবাহী, ঠিক আছে। অথবা যেসব পদার্থ তাদের মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তারাই হচ্ছে ধাতব পরিবাহী, সহজ কথায়। যেসব পদার্থ মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তারা হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন। অ্যাসিড মিশ্রিত যখন তোমার বিশুদ্ধ পানি থাকে তখন এটা কি করে না, খুব বেশি হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে না, ফলে এটা প্রায় বিদ্যুৎ অপরিবাহী হিসেবে কাজ করে। কিন্তু এর মধ্যে যখন অ্যাসিড মিশ্রিত করা হয় একটুখানি, এই হাইড্রোজেন ক্লোরিক অ্যাসিড বা বা হাইড্রোজেন সালফেট অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড যেটাকে বলা আছে, মিশ্রিত করা হয়, তখন এখানে কি হয়, অনেক বেশি আয়ন তৈরি হয়, তখন আমরা জানি যে অ্যাসিডগুলো পানিতে অনেক বেশি দ্রবীভূত হয়। তাহলে কি হবে, এখানে অনেক বেশি আয়ন তৈরি হবে, ফলে আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তাদের আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। যেহেতু বিশুদ্ধ পানিতে খুব বেশি আয়ন থাকে না, এই জন্য সেটা খুব বেশি বিদ্যুৎ পরিবহনও করে না। কিন্তু অ্যাসিড মিশ্রিত করলে সেখানে আয়নের সংখ্যা বেড়ে যায়, ফলে বেশি বিদ্যুৎ পরিবহন হয় এবং সেটা পরিবাহীর মতো কাজ করে। তার মানে একটাই কারণ, সেটা হচ্ছে মুক্ত আয়নের সংখ্যা বৃদ্ধি পায়। এটা হচ্ছে মেইন কথা। গ আছে পাশের কোষে অ্যানোড সংঘটিত বিক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটবে। তাহলে আমরা ব্যাটারি এটা যেহেতু, তাহলে একটাকে আমরা পজিটিভ বলি, একটাকে নেগেটিভ বলি। তাহলে আমরা জানি যে পজিটিভ এই সব কোষের ক্ষেত্রে এটা হয় অ্যানোড আর নেগেটিভটা হয় ক্যাথোড। তাহলে অ্যানোড, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেহেতু আছে, এখানে ম্যাগনেসিয়াম 2+ আয়ন আছে আর ক্লোরাইড আয়ন আছে দুইটা। তো কি করবে, তাহলে এই পজিটিভটাকে, তাহলে তোমরা লিখবা যে অ্যানোড যেহেতু পজিটিভ চার্জে চার্জিত, সেহেতু আগে লিখবা যে এইভাবে লিখবা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বিগলন।
বিয়োজন, মানে ধাপে ধাপে লিখবা, এখানে কয়েকটা ধাপে তোমরা লিখবা। 1 নম্বর ধাপ হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি বিযোজন, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি বিযোজন। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের এখানে কি হবে, ভেঙে যাবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে কি হবে, ম্যাগনেসিয়াম আয়ন তৈরি হবে, আর দুইটা কি হবে, ক্লোরাইড আয়ন তৈরি হবে। এরপর লিখবা অ্যানোড, এটা হচ্ছে কি অ্যানোড। অ্যানোড যেহেতু পজিটিভ চার্জে চার্জিত, তাই সে এখান থেকে বিগলিত যেহেতু বলছে, এখানে কিন্তু গলিতের কথা বলতেছে, দ্রবণের কথা বলে নাই। যদি দ্রবণ হইতো তাহলে এখানে ওএইচও থাকতো, তো ওএইচ নাই, বিগলিত শুধু এই দুটাই আছে। তাহলে অ্যানোড কি করবে, বিগলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে ক্লোরাইড আয়ন আছে, এই ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে। ঠিক আছে, এই ক্লোরাইড আয়ন ওখানে গিয়ে সে যেটা পজিটিভ, সেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, সে তার মধ্যেকার যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো ত্যাগ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে। এই বিক্রিয়াটা দিবা। ঠিক আছে, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ত্যাগ করে একটা ক্লোরিন গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, একটা ক্লোরিন গ্যাসে পরিণত হবে। বুঝতে পারছো? মানে বিক্রিয়াটা প্রথমে একটা ক্লোরাইড আয়ন কি করবে, একটা ক্লোরিন পরমাণু আর একটা ইলেকট্রন হবে। ঠিক আছে, এরপর যেহেতু ক্লোরিন গ্যাস হিসেবে থাকে, আর ওখানেও কি আছে, দুইটা ক্লোরাইড আছে, তাহলে দুইটা ক্লোরিন অণু পরমাণু তৈরি করে একটা ক্লোরিন অণু তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে কি তোমার অ্যানোডে সংঘটিত বিক্রিয়া। এইটুকু লিখলেই হবে, আর কথাগুলো লিখবা। এরপর হচ্ছে উদ্দীপকে সংঘটিত বিক্রিয়ায় তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তার যৌক্তিকতা ব্যাখ্যা দাও। তাহলে এখানে যদি বিদ্যুৎ প্রবাহ না হতো তাহলে কি হইতো না, এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ থাকতো না। পজিটিভ প্রান্ত থাকার কারণেই সেই পজিটিভ প্রান্তই মূলত কি করতেছে, ক্লোরাইড আয়নকে আকর্ষণ করতেছে, এবং সেখান থেকে সে ইলেকট্রন নিচ্ছে, নিয়ে ক্লোরাইড আয়ন ক্লোরিন গ্যাসে পরিণত হচ্ছে। আবার অন্যদিকে নেগেটিভ প্রান্ত ধনাত্মক ম্যাগনেসিয়াম আয়নকে আকর্ষণ করতেছে, আকর্ষণ করে সেখানে ম্যাগনেসিয়াম আয়নকে সে কি করতেছে, দুইটা ইলেকট্রন নিতে বাধ্য করতেছে, নিয়ে এখান থেকে ম্যাগনেসিয়াম ধাতু তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি এখানে বিদ্যুৎ পরিবহন না হতো, অর্থাৎ ব্যাটারির সাথে সংযুক্ত না করা হতো, তাহলে এইখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে বিগলিত যে পদার্থটা ছিল, তরল ছিল, সেটি কি হইতো না, ম্যাগনেসিয়াম ধাতুও তৈরি হতো না, আর এদিকে ক্লোরিন গ্যাসও তৈরি হইতো না। অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের জারণ এবং বিজারণ ঘটতো না, যদি না এখানে বিদ্যুৎ প্রবাহ থাকতো। ঠিক আছে, এটাই হচ্ছে তার প্রয়োজনীয়তা। তার কারণ এখানে ম্যাগনেসিয়ামকে প্রয়োজনীয় ইলেকট্রন দিচ্ছে কে, নেগেটিভ প্রান্ত, আর ক্লোরিনের কাছ থেকে ইলেকট্রন নিচ্ছে কে, ধনাত্মক প্রান্ত। ঠিক আছে, আর যদি না হতো তাহলে কি হইতো, ম্যাগনেসিয়াম ইলেকট্রনকে তার ইলেকট্রন নিতে বাধ্য করতো, অর্থাৎ সে ক্লোরাইড হিসেবেই থাকতো, ম্যাগনেসিয়াম আয়ন হিসেবেই থাকতো। ওকে, এরপর তো এখানে 1 নম্বর বলছে তড়িৎ বিশ্লেষণ কোষ, ব্যবধানিক কোষ। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ উৎপাদন হয় সেটাই তাপ উৎপাদী বিক্রিয়া। এটা নিয়ে নতুন ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই। এরপর বলছে যে পানির তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করা হয়, যোগ করা হয় কেন? তার কারণ হচ্ছে পানি হচ্ছে পানি পোলার যৌগ, ডেফিনেটলি পোলার সমযোজী যৌগ, কিন্তু পানি কি করে না, খুব বেশি বিয়োজিত হয় না। বিশুদ্ধ পানি খুব বেশি বিয়োজিত হয় না, খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়। তো বিশুদ্ধ পানির ঘনমাত্রাতে এরা মাত্র ওই যে 10⁻7 তোমার মোল পার লিটার, এত মাত্র ঘনমাত্রা এত কম থাকে আর কি, খুবই সামান্য থাকে H+ অথবা OH এর ঘনমাত্রা। অর্থাৎ এটা ভাঙ্গে 0.0000618%, তাহলে মাত্র এত পার্সেন্ট কি হয়, মানে নিজে নিজে ভেঙে যায়। তাহলে এটা বিয়োজিত হওয়ার হার এতই কম, তাহলে 6.018%, তাহলে এত কম, তাহলে এটা স্বাভাবিকভাবে কি পানির তড়িৎ বিশ্লেষণ যখন হবে এটা হবে না। এত কম আয়নিত হলে এটা কি হয় না, বিদ্যুৎ পরিবহনই হবে না এর মধ্যে। আর বিদ্যুৎ পরিবহন না হলে তড়িৎ বিশ্লেষণ হবে কিভাবে? এই জন্য এখানে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে এখানে অনেক বেশি কি হয়, হাইড্রোজেন আয়ন তৈরি হয়, তখন OH আয়নও কি হয়, তৈরি হয়। এখন যদি এর মধ্যে বিদ্যুৎ পরিবহন করা হয়, সেক্ষেত্রে সহজে বিদ্যুৎ পরিবাহিত হয় এটা। তাহলে তোমরা মেইনলি লিখবে কি, যে বিশুদ্ধ পানি খুব কম পরিমাণে আয়নিত হয়, যেটা
এই পার্সেন্টেজটা তোমার মনে রাখলে দিতে পারো, কিন্তু এটা জরুরি না। ফলে সেটা অপরিবাহীর মতো আচরণ করে। একদম বিশুদ্ধ পানি যদি হয় সেটা অপরিবাহীর মতো আচরণ করে, ফলে এর মধ্যে বিদ্যুৎ পরিবহন হয় না, ফলে অপরিবাহীর মতো, ফলে এটি এখানে তড়িৎ বিশ্লেষণও হয় না। কিন্তু এখানে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে সালফিউরিক অ্যাসিড পুরো মাত্রায় কি হয়, এটা তীব্র অ্যাসিড পুরো মাত্রায় বিভাজিত হয়ে অনেক বেশি H+ আয়ন তৈরি করে, সালফেট আয়ন তৈরি করে, ফলে ওই আয়নও তৈরি হয়, তো অনেক বেশি আয়নিত হয়, এত কথা দরকার নাই, অনেক বেশি আয়নিত হয়, ফলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন সহজে হয়, ফলে তড়িৎ বিশ্লেষণ হয়। তাছাড়া তড়িৎ বিশ্লেষণ এখানে পসিবলই না। এরপর বলছে 1 নং কোষের গঠন তৈরি করে। 1 নং হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষের গঠন কি থাকে, একটা পাত্র থাকে, একটা পাত্রে কি হয়, কোনো একটা দ্রবণ নেওয়া হয়, কি করা হয়, কোনো একটা পদার্থের আয়নিক যৌগ, জেনারেলি আয়নিক যৌগের দ্রবণ, অথবা কি করা হয়, সোডিয়াম ক্লোরাইড দেওয়া, যে কোনো একটা আয়নিক যৌগের দ্রবণ অথবা বিগলিত আয়নিক যৌগ নেওয়া হয় জেনারেলি, অর্থাৎ বিগলিত পদার্থ। এরপর এখানে কি করা হয়, দুটি ইলেকট্রোড যুক্ত করা হয়। এই ইলেকট্রোড দুটির সাথে কি করা হয়, এইরকম দুইটি একটা কোষ যুক্ত করা হয়। কোষে ধনাত্মক প্রান্ত একদিকে, ঋণাত্মক প্রান্ত আরেক দিকে যুক্ত করা হয়। আর ইলেকট্রোড হিসেবে কি ব্যবহার করা হয়, দুটি ধাতু ব্যবহার করা হয়, ঠিক আছে, জেনারেলি। তাহলে এরপর কি হয়, তাহলে এইটা হচ্ছে তার গঠন, মানে শুধু এই গঠনটা ব্যাখ্যা করলেই হবে, আর কিছু করা লাগবে না। এর মধ্যে 2 নং কোষের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে গ্যালভানিক কোষ দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করাই যায়, এটা তোমরা পুরো একটা গ্যালভানিক কোষের কি করবা, ব্যাখ্যা দিয়ে দেবা। এখানে একদম জিঙ্ক টিং দিয়ে, লবণ সেতু দিয়ে একদম ফাটাই ফেলবা, ঠিক আছে, এইভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে। লবণ সেতুটা আঁকাই দিবা, কিন্তু ব্যাখ্যা করার দরকার নাই। তাহলে এখানে কি হবে, জিঙ্ক সালফেট, এখানে কি কপার সালফেটের এখানে 2টা তড়িৎদ্বার দিবা, এই তড়িৎদ্বার এখানে দিবা কি একটা বাল্ব, এইভাবে আর কি সাধারণত, ঠিক আছে, এইভাবে একটা কি করবা, বাল্ব দিবা। তো এটা জ্বলবে, ঠিক আছে। তো এখানে লিখবা কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে এখানে জিঙ্ক কি করে, ভেঙে যায়, জিঙ্ক জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন তৈরি হয়, আর এখানে কপার আয়ন কি হয়, কপার আয়ন থেকে কপার ধাতু তৈরি হয়। তাহলে এই যে ইলেকট্রন ছেড়ে দিল, এই ইলেকট্রন দুইটা এই তার দিয়ে কপার আয়নের কাছে আসে, দিয়ে এখান থেকে এখানে আসে, এসে কি করে, কপার ধাতু তৈরি হয়। তো এইভাবে কি হয়, বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাহলে বইয়ে যেটা আছে ওইটাই আবার লিখবা, আমি আর নতুন করে ব্যাখ্যা করতেছি না। এরপর আমরা পড়বো অ্যাসিড ক্ষারক সমতা, অর্থাৎ 9ম অধ্যায়। এটা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই।